তুমি ফাইলটা এভাবে সবার সামনে আমার মুখের উপর ছুঁড়ে মারলে কেন? তোমার কাজের এই অবস্থা কেন সেটা আগে বলো। আমি তো সব ঠিকঠাক করেই এনেছিলাম। এই ভুলগুলো কি আমি করেছি? তুমি ইচ্ছা করেই আমার ভুল ধরো। অফিসে আমি তোমার বস, এটা মাথায় রাখবে। বাসায় চলো, আজ রাতে আমি তোমার বস হব। বাসায় আমি তোমার সিনিয়র বউ, সেটা ভুলে যেও না। আহনাফ রেগে গিয়ে কেবিনের দরজা আটকে বেরিয়ে গেল। রিনভি নিজের চেয়ারে হেলান দিয়ে মুচকি হাসল। আহনাফ আর রিনভির বিয়ে হয়েছে মাত্র 8 মাস। পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে। রিনভি আহনাফের চেয়ে বয়সে প্রায় 1 বছরের বড়, আর পদে তো সেই এক বিশাল কোম্পানির সিইও। অফিসে রিনভি এক ভয়ঙ্কর রাগী বস। তার ভয়ে অফিসের সবাই সারাক্ষণ ভয় ভয় কাঁপে। কিন্তু বাসায় রিনভি একদম অন্যরকম। সেখানে সে মিষ্টি আর ভীষণ আবেদনময়ী এক বউ। আহনাফ এই দুই রূপের মাঝে তাল মিলাতে গিয়ে প্রায় হিমশিম খায়। অফিসের সবার সামনে রিনভি তাকে এমনভাবে বকা দেয় যেন সে কিছুই পারে না। আহনাফ খুব রেগে যায়, কিন্তু রাতে রিনভির ভালোবাসার কাছে তার সব রাগ গলে জল হয়ে যায়। আজকে সকালেও তার ব্যতিক্রম হলো না। অফিসের মিটিং রুমে সবার সামনে রিনভি ফাইলটা ছুঁড়ে মেরেছে। সবাই তখন অবাক হয়ে তাকিয়েছিল। আহনাফ ভীষণ অপমানিত বোধ করেছে। সে জানে রিনভি কাজের ব্যাপারে খুব কড়া, কিন্তু নিজের স্বামীর সাথে কি কেউ এমন আচরণ করে? আহনাফের মনে হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর দেওয়ার কেউ নেই। সে নিজের ডেস্কে ফিরে এসে চুপচাপ বসে রইল। তার মাথা ভীষণ গরম হয়ে আছে। সে কিছুতেই বুঝতে পারে না এই মেয়েটা অফিসে আসলে এমন ডাইনি হয়ে যায় কেন। কিরে দোস্ত, আজকেও বসের ঝাড়ি খেলি? তোর কপালটাই খারাপ। আর বলিস না ভাই, এই মহিলা একটা ডাইনি। আসতে বল, কেউ শুনে ফেললে তোর চাকরি আজকেই নট হয়ে যাবে। চাকরি গেলে যাবে, আমি আর এই রাক্ষসীর আন্ডারে কাজ করব না। আহনাফ রাগে গজ গজ করতে করতে ল্যাপটপ অন করলো। রাফসান আহনাফের অফিসের সবচেয়ে কাছের বন্ধু। সে তো আর জানে না যে ডাইনি বস আসলে আহনাফের বিবাহিত বউ। আহনাফ মনে মনে ফুঁসছে আর ভাবছে আজ বাসায় গিয়ে রিনভিকে একটা উচিত শিক্ষা দিবে। এমন সময় নিধি তাদের ডেস্কের কাছে এলো। নিধি এই অফিসে নতুন জয়েন করেছে। সে একটু চঞ্চল প্রকৃতির মেয়ে। ভাইয়া, বস কি সবসময় এমন রাগী থাকেন? সবসময় মানে, উনি তো রাগের একটা জ্বলন্ত আগ্নেয়গিরি। তুই সাবধানে থেকো নিধি। আমার তো বসের দিকে তাকাতেই ভয় লাগে। আহনাফ ভাইয়া, আপনি কিভাবে এত বকা সহ্য করেন? সহ্য তো করতে হয় নিধি, গরিবের তো আর চাকরি ছাড়ার উপায় নেই। আহনাফ দীর্ঘশ্বাস ফেলল। সে মনে মনে ভাবল এই মেয়ে যদি জানতো সে কার সাথে সংসার করছে, তাহলে হয়তো সে নিজেই অজ্ঞান হয়ে যেত। একটু দূরে ম্যানেজার তৌফিক সাহেব দাঁড়িয়ে তাদের কথা শুনছিলেন। তিনি খুব গম্ভীর মানুষ। তৌফিক সাহেব এগিয়ে এলেন। তোমরা এখানে গল্প করছো কেন? নিজের কাজ শেষ করো। বস আর সবার পারফরমেন্স রিপোর্ট চেক করবেন। জি স্যার, আমরা কাজ করছি। সবাই যার যার কাজে মন দিল। আহনাফ ফাইলের ভুলগুলো ঠিক করার চেষ্টা করতে লাগলো, কিন্তু তার মন বসছে না। তার কেবলই মনে পড়ছে রিনভি কিভাবে তাকে অপমান করেছে। এমন সময় পিয়ন জলিল এসে দাঁড়ালো। স্যার, বস আপনাকে আবার কেবিনে ডাকছেন। আবার কেন ডাকছে? আমি তো কেবল কাজ শুরু করলাম। সেটা তো আমি জানি না স্যার, আপনি তাড়াতাড়ি যান। বসের মেজাজ খুব খারাপ মনে হলো। আহনাফ ঢোক গিলে রিনভির কেবিনের দিকে পা বাড়ালো। দরজা খুলে ভেতরে ঢুকতেই সে দেখলো রিনভি ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিনভির পরনে আজ একটা কালো শাড়ি, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। এই রাগী রূপেও মেয়েটাকে এত সুন্দর লাগে কেন, সেটা ভেবে আহনাফ মাঝে মাঝে নিজেই বিভ্রান্ত হয়ে যায়। রিনভি তার হাতের কলমটা টেবিলে রাখলো। দরজা বন্ধ করে ভেতরে আসো। আবার কি ভুল করেছি আমি? কাছে এসো বলছি। আহনাফ ধীর পায়ে রিনভির টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। রিনভি হঠাৎ নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর টেবিল ঘুরে আহনাফের একদম কাছে এসে দাঁড়ালো। কেবিনের কাঁচের দেয়ালগুলোতে ব্লাইন্ডস টানা আছে, তাই বাইরে থেকে ভেতরে কিছু দেখা যায় না। রিনভি খুব সন্তর্পণে আহনাফের শার্টের কলার ঠিক করে দিল। আহনাফ একদম জমে গেল।
রিনবির গায়ের পরিচিত পারফিউমের সুবাসে আহনাফের ভেতরের রাগটা যেন কোথায় হারিয়ে যেতে শুরু করলো। রিনবির চোখগুলো ভীষণ শান্ত দেখাচ্ছে। দুপুরে খাবার খেয়েছো তুমি? তুমি তো খাওয়ার সময় দিলে না, তার আগেই তো ফাইল ছুঁড়ে মারলে। এই ফাইলের ডাটাগুলো ভুল ছিল আহনাফ। অফিসে আমি তোমার বউ নই, আমাকে তো পুরো কোম্পানির হিসাব রাখতে হয়, তাই না? তাই বলে সবার সামনে ওভাবে অপমান করবে? আচ্ছা সরি, আজ রাতে বাসায় তোমার মান ভাঙিয়ে দিব। এখন আমার সাথে লাঞ্চ করবে? আমি খাবো না তোমার সাথে, আমি রাফসানের সাথে খেয়ে নেব। এটা বসের অর্ডার, তুমি আমার সাথেই লাঞ্চ করবে। রিনবি একটা টিফিন বক্স বের করলো। প্রতিদিন সকালে সে নিজের হাতে আহনাফের জন্য খাবার তৈরি করে আনে। অফিসে কাউকে বুঝতে দেয় না, কিন্তু ভেতরে ভেতরে সে আহনাফের খুব খেয়াল রাখে। আহনাফ চুপচাপ সোফায় বসে পড়ল। রিনবি নিজের হাতে আহনাফকে খাইয়ে দিতে লাগলো। কে বলবে এই মেয়েটাই কিছুক্ষণ আগে অফিসের সবাইকে কাঁপিয়ে দিচ্ছিল। লাঞ্চ শেষ করে আহনাফ নিজের ডেস্কে ফিরে এলো। দুপুরের পর অফিসে হঠাৎ করে এক গম্ভীর পরিবেশ তৈরি হলো। আহনাফের চাচা অফিসে এসেছেন। চাচা এই কোম্পানির একজন বোর্ড মেম্বার। তিনি খুবই চতুর আর ধূর্ত প্রকৃতির মানুষ। আহনাফ নিজের ডেস্ক থেকে দেখলো চাচা রিনবির কেবিনে ঢুকছেন। আহনাফ বুকটা একটু কেঁপে উঠল। সে জানে চাচা তাকে খুব একটা পছন্দ করেন না। রিনবিও চাচার সাথে খুব মেপে কথা বলে। চাচা ভেতরে ঢুকতেই রিনবি নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কি খবর রেনবেমা, কোম্পানির সব কাজ ঠিকঠাক চলছে তো? জি চাচা, সব ঠিকঠাক চলছে। আপনি হঠাৎ করে অফিসে এলেন যে? এমনি আলাপ দেখতে আহনাফ কেমন কাজ করছে সেটা তো কিছুই বোঝে না। ওকে চাকরি দিয়ে তুমি শুধু কোম্পানি ক্ষতি করছো। আহনাফ শিখছে চাচা, আমি তাকে কঠিন নজরে রেখেছি। সে কোনো ভুল করলে আমি কাউকে ছাড় দেই না। শুধু বকা দিলে হবে না, প্রয়োজনে তাকে টার্মিনেট করে দিবে। কোম্পানি তো আর আত্মীয়তা দিয়ে চলে না। আপনি চিন্তা করবেন না চাচা, আমি কোম্পানির ভালো মন্দ খুব ভালোভাবেই বুঝি। এদিকে চাচা কিছুক্ষণ পর অফিস থেকে বেরিয়ে গেলেন। রিনবি একটা গভীর শ্বাস ফেলল। সে জানে চাচার নজরই কোম্পানির দিকে। রিনবি প্রাণপণ চেষ্টা করছে এই কোম্পানিকে চাচার হাত থেকে বাঁচিয়ে রাখতে। সে আহনাফকে কঠিন নিয়মের মধ্যে রাখে, যাতে আহনাফ ধীরে ধীরে ব্যবসার সব খুঁটিনাটি শিখে নিতে পারে। রিনবি জানে আহনাফের ভেতরে একটা বিরাট সম্ভাবনা লুকিয়ে আছে। সে শুধু সেই সম্ভাবনাকে বের করে আনার চেষ্টা করছে। সন্ধ্যা হয়ে এলো। অফিসের সবাই বাড়ির দিকে রওনা দিল। আহনাফ আর রিনবি অফিসে একসাথে আসে না। তারা আলাদা আলাদা গাড়িতে যাতায়াত করে, যাতে কেউ সন্দেহ না করে। রিনবির গাড়ি আগে বেরিয়ে গেল। আহনাফ একটু পরে নিজের গাড়ি নিয়ে বের হলো। জ্যাম ঠেলে বাসায় পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে গেল। বাসায় ফেরার পর আহনাফ ফ্রেশ হয়ে সোফায় গা এলিয়ে দিল। ড্রয়িং রুমে আম্মু, দাদি আর ফুফু বসে গল্প করছেন। ফুফু আজ বিকেলে এসেছেন। আহনাফকে এত ক্লান্ত দেখে আম্মু একটু চিন্তিত হয়ে পড়লেন। কি রে বাবা, তোর শরীর কি খারাপ? এত ক্লান্ত দেখাচ্ছে কেন? না আম্মু, অফিসে আজ অনেক কাজের চাপ ছিল। বৌমা এখনো ফিরল না কেন? মেয়ে মানুষ এত রাত পর্যন্ত অফিসে থাকে নাকি? সেটাই তো, এই মেয়েকে বিয়ে করিয়ে তোমরা তো আহনাফকে বউয়ের চাকর বানিয়ে দিয়েছো। বউ বসে বসে হুকুম চালায় আর ছেলেটা গাধার মতো খাটে। ফুপু, তুমি এসব কি বলছো? রিনভি অনেক পরিশ্রম করে, সে পুরো একটা কোম্পানি সামলায়। কোম্পানি তো আর তার নিজের না, সে তো শুধুই সই। কোম্পানি তো এই পরিবারের। আহনাফ চুপ করে রইল। ফুফুর কথার কোনো জবাব সে দিল না। এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুলতে দেখা গেল রিনবি দাঁড়িয়ে আছে। শাড়ির আঁচলটা একটু এলোমেলো। সারাদিনের পরিশ্রমে মুখের মেকআপ নষ্ট হয়ে গেছে, তবুও তাকে অদ্ভুত মায়াবী লাগছে। রিনবি ভেতরে ঢুকে আম্মু, দাদি আর ফুফুকে সালাম দিল। তারপর আহনাফের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। আহনাফ চোখ ফিরিয়ে নিল। ফুফু, আপনি কখন এলেন? আমাকে আগে জানালে আমি তাড়াতাড়ি চলে আসতাম। আমি তো আর বসের মতো ব্যস্ত না যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। তুই চুপ করবি আপা? মেয়েটা সারাদিন পর ক্লান্ত হয়ে ফিরেছে। রিনবি মা, তুমি কি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। এদিকে রিনবি সোজা নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর রাতের খাবার খাওয়ার সময় সবাই ডাইনিং টেবিলে বসলো। আব্বু আর ভাইয়া কোম্পানির কিছু হিসাব নিয়ে কথা বলছেন।
ভাবি সবার পাতে খাবার তুলে দিচ্ছেন। আহনাফ চুপচাপ খেয়ে যাচ্ছে। রিনভি ইচ্ছা করে টেবিলের নিচ দিয়ে নিজের পা দিয়ে আহনাফের পায়ে আলতো করে ধাক্কা দিল। আহনাফ চমকে উঠে রিনভির দিকে তাকালো। রিনভি একদম স্বাভাবিক মুখ করে খাচ্ছে। আহানাফ, তুই নাকি আজ একটা ফাইলে অনেক বড় ভুল করেছিলি। রিনভি তোকে বকা দিয়েছে। তুই কবে যে কাজ শিখবি আহনাফ? রিনভিকে এভাবে আর কত ভোগাবি তুই? আমি তো কাজ শিখছি ভাইয়া, ভুল তো মানুষেরই হয়। আপু ও তো নতুন, আস্তে আস্তে শিখে যাবে। আমি তো আছি ওকে শিখিয়ে নেওয়ার জন্য। তুমি আর কত শেখাবে মা? ওর দ্বারা এসব ব্যবসা বাণিজ্য হবে, ঘন ঘন হবে না। ও বরং ঘরে বসে বসে আরাম করুক। ডাইনিং টেবিলের পরিবেশটা একটু ভারী হয়ে উঠল। রিনভি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অন্য প্রসঙ্গে কথা বলতে শুরু করলো। রিনভি জানে পরিবারের অনেকেই আহনাফকে ছোট করে দেখতে পছন্দ করে, কিন্তু রিনভি কখনো আহনাফকে ছোট হতে দেয় না। সে সবসময় ঢাল হয়ে আহনাফকে আগলে রাখে। খাওয়া শেষ করে সবাই যার যার ঘরে চলে গেল। আহনাফ বিছানায় শুয়ে ল্যাপটপে কিছু একটা দেখছিল। রিনভি দরজা আটকে দিয়ে খাটের কাছে এসে দাঁড়ালো। আহনাফ একবার তাকালো, তারপর আবার ল্যাপটপে মনোযোগ দিল। রিনভি ল্যাপটপটা বন্ধ করে পাশে সরিয়ে রাখলো। কি করছো এটা? আমার অনেক কাজ আছে, আমাকে একটা রিপোর্ট রেডি করতে হবে। অফিসে অনেক কাজ করেছো, এখন বাসায় তোমার শুধু একটাই কাজ। কি কাজ? তোমার সিনিয়র বউকে আদর করা। এদিকে রিনভি একদম আহনাফের গায়ের উপর ঝুঁকে পড়ল। আহনাফ নিজেকে সামলাতে পারল না। রিনভির উষ্ণ নিঃশ্বাস আহনাফের ঘাড়ে এসে পড়েছে। আহনাফ এক ঝটকায় রিনভিকে নিজের বুকের উপর টেনে নিল। রিনভি খিলখিল করে হেসে উঠল। তুমি অফিসে আমাকে খুব জ্বালাও, তাই না? সবার সামনে এত অপমান করো কেন আমাকে? আমি তো শুধু তোমার বস হিসেবে শাসন করি। তুমি যেন আরো ভালো কাজে মন দিতে পারো, শিখতে পারো, তাই একটু কড়া হতে হয়। আর তুমি আমাকে সারা রাত যে জ্বালাও সেটার কি হবে? আজ তোমাকে আমি ছাড়বো না। অফিসের সব রাগ আজ রাতে তুলবো। আমি তো চাই তুমি তোমার সব রাগ এভাবেই মেটাও। এদিকে আহনাফ রিনভির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ঘরের ভেতরের পরিবেশ মুহূর্তেই গরম হয়ে উঠল। সারাদিনের সব মান অভিমান আর বসের শাসন যেন এক নিমিষে হারিয়ে গেল ভালোবাসার কাছে। রিনভি আহনাফের চুলে হাত বুলিয়ে দিচ্ছে, আর আহনাফ রিনভির ভালোবাসার সাগরে নিজেকে হারিয়ে ফেলছে। রিনভি মনে মনে ভাবে আহনাফ একদিন সব বুঝতে পারবে। সে কেন এত কঠোর হয়, কেন সে আহনাফকে এত চাপে রাখে। সব কিছুর পেছনে যে একটা বিশাল সত্য লুকিয়ে আছে, সেটা আহনাফ একদিন ঠিকই জানতে পারবে। কিন্তু আপাতত এই মুহূর্তগুলো শুধুই তাদের দুজনের। আগামীকালের সকালটা হয়তো আবার সেই রাগে বসের ধমক দিয়ে শুরু হবে, কিন্তু আজকের রাতটা শুধুই এই পাগল করা প্রেমের। পরের দিন সকালে অফিসে গিয়ে আহনাফ দেখলো একটা নতুন সমস্যা তৈরি হয়েছে। কোম্পানির একটা বড় প্রেজেন্টের ডিজাইন চুরি হয়ে গেছে। রিনভি ভীষণ রেগে আছে। সে সব কর্মচারীকে কনফারেন্স রুমে ডেকে পাঠিয়েছে। আহনাফও সেখানে গিয়ে বসলো। রিনভির চোখ মুখ লাল হয়ে আছে। সে একটা একটা করে সবার দিকে তাকাচ্ছে। এই অফিসে একটা চোর আছে যে আমাদের প্রজেক্টের ডিজাইন আমাদের রাইভাল কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। বস, আমরা তো সিকিউরিটি চেক করছি, বাইরের কেউ তো ভেতরে আসেনি। তার মানে ভেতরের কেউ এই কাজ করেছে, আর আমি তাকে বের করেই ছাড়বো। রিনভির দৃষ্টি গিয়ে স্থির হলো আহনাফের উপর। আহনাফ বুঝতে পারলো না রিনভি কেন তার দিকে ওভাবে তাকিয়ে আছে। এমন সময় নিধি একটা ফাইল নিয়ে ঘরে ঢুকলো। বস, আমি সিসিটিভি ফুটেজ চেক করেছি। কাল রাতে আহনাফ ভাইয়া সবার শেষে অফিস থেকে বের হয়েছিলেন। এটা কি বলছো নিধি? আহনাফ কেন এমন কাজ করতে যাবে? আহনাফ, তুমি কাল রাতে কি করছিলে অফিসে? আমি তো আমার পেন্ডিং কাজ শেষ করছিলাম। তুমি আমার কেবিনে ঢুকেছিলে কেন? সবাই অবাক হয়ে আহনাফের দিকে তাকালো। আহনাফ তো কাল রাতে রিনভির কেবিনে ঢোকেনি। সে তো নিজের ডেস্কে কাজ করছিল। সে বুঝতে পারছে না রিনভি কেন মিথ্যা বলছে। আমি তো তোমার কেবিনে যাইনি। আমার কাছে ফুটেজ আছে আহনাফ। তুমি আমার কেবিনে ঢুকে আমার ল্যাপটপ থেকে ফাইল কপি করেছো। এটা অসম্ভব। কেউ হয়তো আমার রূপ ধরে এই কাজ করেছে। প্রমাণ সব তোমার বিরুদ্ধে আহনাফ। আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হচ্ছি। এদিকে আহনাফ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বিশ্বাস করতে পারছে না তার নিজের স্ত্রী সবার সামনে তাকে চোর অপবাদ দিচ্ছে।
রিনবি কেন এমন করছে? এর পেছনে কি কোনো বড় কারণ আছে, নাকি সে সত্যি আহনাফকে সন্দেহ করছে? আহনাফের বুকটা ভেঙে যাচ্ছে। সে এক পা দুপা করে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। রিনবি পেছন থেকে তাকিয়ে রইল। তার চোখে একটা অদ্ভুত শূন্যতা। সে জানে সে আহনাফের সাথে অন্যায় করছে, কিন্তু তার কিছুই করার নেই। তাকে আসল চোরকে ধরার জন্য নাটকটা করতে হচ্ছে। সে বুঝতে পেরেছে আসল চোরকে, কিন্তু তাকে হাতে নাতে ধরার জন্য আহনাফকে বলির পাঁঠা বানাতে হলো। এদিকে আহনাফ অফিস থেকে সোজা বাসায় চলে এলো। সে কারোর সাথে কথা না বলে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তার মানে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক কাটছে, রিনবি কেন এমন করলো? রাতে রিনবি বাসায় ফিরল। সে আহনাফের ঘরের দরজায় নক করলো, কিন্তু আহনাফ দরজা খুলল না। রিনবি দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। সে মনে মনে বলল, আহনাফ আমাকে ক্ষমা করে দিও। আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু আমাকে এই কাজটা করতে হতো। আমাদের পরিবারকে বাঁচানোর জন্য আমাকে এই পথ বেছে নিতে হতো। তুমি যখন সব সত্য জানতে পারবে, তখন হয়তো আমাকে ভুল বুঝবে না। রাত গভীর হলো। আহনাফ ঘুমিয়ে পড়েছে। রিনবি একটা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো। সে আহনাফের পাশে গিয়ে বসলো। আহনাফের কপালে একটা চুমু খেলো। আহনাফ ঘুমের ঘোরে রিনবির হাতটা শক্ত করে চেপে ধরলো। রিনবি আর নিজের চোখে জল আটকে রাখতে পারলো না। সে আহনাফের বুকে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে লাগলো। সে জানে আগামী কয়েকটা দিন তাদের জন্য খুব কঠিন হতে চলেছে, কিন্তু সে এটাও জানে এই কঠিন সময়ের পরেই তাদের জীবনে একটা নতুন সকাল আসবে, যেখানে আর কোনো মিথ্যা থাকবে না, শুধু সত্য আর ভালোবাসা থাকবে। পরের দিন সকালে সূর্যের আলো জানালার পর্দা ভেদ করে ঘরের ভেতরে এসে পড়ল। আহনাফ চোখ খুলে দেখল রিনবি তার পাশে নেই। সে উঠে বসে একটা দীর্ঘশ্বাস ফেলল। কাল রাতের কথা মনে পড়তেই তার মনটা খারাপ হয়ে গেল। সে বুঝতে পারছে না সে এখন কি করবে। অফিসে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। সে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ড্রয়িং রুমে গিয়ে দেখল রিনবির আব্বু আর আম্মু এসেছেন। তারা সোফায় বসে চা খাচ্ছেন। আহনাফকে দেখে তারা একটু হাসলেন। কেমন আছো আহনাফ? তোমার শরীর ঠিক আছে তো? জি না, ঠিক আছে। আপনারা কেমন আছেন? আমরা তো ভালোই আছি বাবা। রিনভি কোথায়? ওকে তো দেখলাম না। ও তো সকালে অফিসে চলে গেছে মনে হয়। এমন সময় রিনবির ছোট বোন মিতু আর আহনাফের কাজিন আরিয়ান ঘরে ঢুকলো। তারা দুজন একসাথেই ভার্সিটিতে পড়ে। তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব। মিতু খুব চঞ্চল আর মিষ্টি একটা মেয়ে। আরিয়ান আবার একটু শান্ত স্বভাবের। ভাইয়া, রিনভি আপু তো অফিসে যাওয়ার সময় আমাকে বকা দিয়ে গেল। আমি নাকি শুধু পড়াশোনা ফাঁকি দিয়ে ঘুরে বেড়াই। আপু তো ঠিকই বলেছে, তুই তো সারাদিন শুধু আড্ডা দিস। তুই চুপ কর আরিয়ান। তুই নিজে কি করিস? সারাদিন তো ল্যাপটপে গেম খেলিস। তোরা দুজনে সকালে এসেই ঝগড়া শুরু করলি। একটু শান্ত হয়ে বস। আহনাফ সোফায় বসে তাদের ঝগড়া দেখছে আর মনে মনে হাসছে, কিন্তু তার বুকের ভেতরটা যেন একটা পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। সে কারোর সাথে নিজের কষ্টের কথা শেয়ার করতে পারছে না। কিছুক্ষণ পর রিনবির মামা আসলেন। মামা খুব রাগী মানুষ। তিনি এসেই আহনাফকে জেরা করতে শুরু করলেন। কি আহনাফ, তুমি নাকি অফিসে কি সব চুরি চালামি করছো? রিনবি নাকি তোমাকে সাসপেন্ড করেছে? মামা, আমি চুরি করিনি। এটা একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র না ছাই, তুমি নিজে কাজ পারো না তাই এসব শর্টকাট খুঁজছো। রিনবি ঠিক কাজই করেছে। চোরকে তো আর অফিসে রাখা যায় না। মামার কথায় আহনাফের খুব অপমান লাগলো। সে মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল। রিনবির আম্মু মামাকে বকা দিলেন। তুমি ছেলেটাকে এভাবে অপমান করলে কেন? ও তো এখনো প্রমাণিত অপরাধী না। তুমি তো কিছু বোঝো না ভাই। এই ছেলে আমাদের রিনবির যোগ্যই না। রিনবি শুধু পরিবারের চাপ পড়ে ওকে বিয়ে করেছে। এদিকে আহনাফ নিজের ঘরে বসে সব কথা শুনতে পাচ্ছিল। তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। সে ভাবলো, সত্যি কি রিনবি তাকে শুধু দয়া করে বিয়ে করেছে? সে কি রিনবির জীবনে একটা বোঝা মাত্র? এই প্রশ্নগুলো আহনাফকে কুড়ে কুড়ে খেতে লাগলো। ওদিকে অফিসে রিনবি তার কেবিনে বসে একটা ফাইলের দিকে তাকিয়ে আছে। তার মাথা ভীষণ ব্যথা করছে। সে জানে আহনাফ খুব কষ্ট পাচ্ছে, কিন্তু তার কিছুই করার নেই। তাকে আসল অপরাধীকে ধরতে হবে। রিনবি ইন্টারকমে শায়লাকে ডাকলো। শায়লা রিনবির পার্সোনাল সেক্রেটারি। সে খুব বিশ্বস্ত মেয়ে। শায়লা, ভেতরে আসো। জি বস, আমাকে ডেকেছিলেন? তুমি কি সেই ফুটেজটা ভালোভাবে চেক করেছো?
জি বস, আমি খুব নিখুঁতভাবে চেক করেছি। যে লোকটা আপনার কেবিনে ঢুকেছিল সে আহনাফ ভাইয়ের শার্ট আর প্যান্ট পরেছিল ঠিকই, কিন্তু তার হাঁটা স্টাইল আহনাফ ভাইয়ের মতো না। আমি জানতাম আহনাফ এই কাজ করতে পারে না। তুমি কি বুঝতে পারছো লোকটা কে হতে পারে? আমার তো মনে হয় এটা রাফসান সাহেবের কাজ। আমি কাল তাকে ওই একই শার্ট পরে অফিসে আসতে দেখেছিলাম। তুমি ঠিক বলেছো শায়লা, আমারও রাফসানকে সন্দেহ হচ্ছিল। তুমি রাফসানের উপর কড়া নজর রাখো, সে কার সাথে যোগাযোগ করছে সব আমাকে জানাবে। জি বস, আমি দেখছি। শায়লা চলে যাওয়ার পর রিনভি নিজের চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। সে মনে মনে প্রতিজ্ঞা করলো যে সে আসল চোরকে ধরে আহনাফের সম্মান ফিরিয়ে আনবে, আর এই ষড়যন্ত্রের পেছনে যারা জড়িত তাদের সে কোনোভাবেই ক্ষমা করবে না। অফিস শেষে রিনভি বাসায় ফিরল। সে দেখল আহনাফ বারান্দা দাঁড়িয়ে আছে। রিনভি ধীর পায়ে আহনাফের পেছনে গিয়ে দাঁড়ালো। সে পেছন থেকে আহনাফকে জড়িয়ে ধরল। আহনাফ চমকে উঠে পেছনে তাকালো। আমাকে ছেড়ে দাও রিনভি, আমি তো চোর। একজন বসের তো একজন চোরের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। তুমি এমন কথা বলছো কেন আহনাফ? তুমি কি আমাকে একটুও বিশ্বাস করো না? বিশ্বাস তো তুমি আমাকে করনি, সবার সামনে আমাকে অপমান করেছো, আমাকে সাসপেন্ড করেছো। আমি যা করেছি তার পেছনে একটা কারণ ছিল আহনাফ। আমি আসল চোরকে ধরার জন্যই এই নাটকটা করেছি। আমি জানি তুমি নির্দোষ। তাহলে আমাকে আগে বলতে পারতে, আমাকে কেন এত কষ্ট দিলে? আমি যদি তোমাকে আগে বলতাম তাহলে তুমি স্বাভাবিক আচরণ করতে পারতে না, আর আসল চোর সতর্ক হয়ে যেত। আমাকে ক্ষমা করে দাও আহনাফ। রিনভির চোখে জল টলমল করছে। আহনাফ রিনভির চোখের জল মুছে দিল। সে রিনভিকে নিজের বুকে টেনে নিল। সব অভিমান ধুয়ে মুছে সাফ হয়ে গেল। এই ভালোবাসাই তো তাদের সব বাধা পেরিয়ে একসাথে থাকার শক্তি যোগায়। এদিকে ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। রিনভি চোখ মেলে দেখল আহনাফ তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। কাল রাতের কান্নাকাটি আর মান অভিমানের পর ছেলেটা খুব শান্তিতে ঘুমাচ্ছে। রিনভি আলতো করে আহনাফের কপালে চুমু খেল। আহনাফ নড়ে চড়ে উঠে রিনভিকে আরো কাছে টেনে নিল। এত সকালে উঠে পড়লে কেন? আর একটু ঘুমাও না। অফিস যেতে হবে না আমার। আমি তো আর তোমার মতো সাসপেন্ডেড না। তুমি আমাকে একা ফেলে অফিসে চলে যাবে? আমার তো সারাদিন খুব বোরিং লাগবে। বাসায় বসে বসে রেস্ট নাও। অনেক তো অফিসের ফাইল নিয়ে মাথা ঘামালে, এবার একটু বউয়ের কথা ভাবো। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো আসল চোরকে ধরবে। বলেছে তো ধরবো। তুমি শুধু বাসায় চুপচাপ থাকো আহনাফ, আর কারোর সাথে এই বিষয়ে কথা বলবে না। চাচা যদি আমাকে কিছু জিজ্ঞেস করে আমি কি বলবো? চাচাকে এড়িয়ে চলবে, উনি খুব ধূর্ত মানুষ। তুমি শুধু বলবে যে তোমার শরীর খারাপ তাই অফিসে যাওনি। সাসপেনশনের কথা পরিবারের কেউ যেন আপাতত না জানে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তাড়াতাড়ি বাসায় ফিরবে আজ? চেষ্টা করব। এখন আমাকে ছাড়ো, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে হবে। রিনভি বিছানা ছেড়ে উঠে বাথরুমে চলে গেল। আহনাফ আবার চোখ বন্ধ করে শুয়ে রইল। রিনভি ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে গেল। আম্মু আর দাদি আগে থেকে সেখানে ছিলেন। রিনভি গিয়ে তাদের কাজে সাহায্য করতে লাগলো। বৌমা, তুমি এত সকালে উঠে পড়লে কেন? তুমি তো অফিসে যাবে, তুমি গিয়ে রেডি হও। সমস্যা নেই আম্মু, আমি আপনাদের সাহায্য করছি। আহনাফ আজ অফিসে যাবে না, ওর শরীরটা একটু খারাপ। কি হয়েছে আমার ভাইটার? কাল তো সুস্থই দেখলাম। এমনি একটু জ্বর জ্বর লাগছে দাদি, চিন্তার কিছু নেই। ওর রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। খাবার টেবিলে সবাই একে একে এসে বসলো। আব্বু, ভাইয়া, চাচা অফিসের কাজ নিয়ে কথা বলছেন। চাচি আর ফুপু নিজেদের মধ্যে ফিসফিস করে কি যেন আলোচনা করছেন। এমন সময় আহনাফ ধীর পায়ে এসে টেবিলে বসলো। কি গো আহনাফ সাহেব, আজ তো দেখছি নবাবজাদার মতো ঘুমাচ্ছ। অফিসে যাবে না তুমি? আমার শরীরটা একটু খারাপ চাচা, তাই আজ আর অফিসে যাব না। কি বলছো এইসব বৌমা? আমার আহনাফের চাকরি যাবে কেন? ও তো ওর বাবার কোম্পানিতেই কাজ করে। মা, তুমি তো কিছুই জানো না। তোমার এই আদরের নাতি অফিসের গোপন প্রজেক্টের ফাইল চুরি করেছে। ভাইজান, আপনি না জেনে কথা বলবেন না। আহনাফ এমন কাজ করতেই পারে না। আমার ছেলে নামে এসব মিথ্যা অপবাদ কে ছড়ালো? মিথ্যে অপবাদ হতে যাবে কেন? রানভি তো নিজেই ওকে সবার সামনে চোর বলেছে, তাই না রানভি? ফুফু, অফিসের ভেতরে কথা বাসায় আলোচনা করা আমি পছন্দ করি না। আহনাফ সাসপেন্ডেড হয়েছে এটা সত্যি, কিন্তু সে
চোর কিনা সেটা এখনো প্রমাণিত নয়, ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন করে আর কি হবে, প্রমাণ তো ওর বিরুদ্ধে। তুমি শুধু শুধু ওকে বাঁচানোর চেষ্টা করছো রিনবি। আমি কোম্পানির সিইও চাচা, আমি জানি আমাকে কি করতে হবে। আপনারা দয়া করে আহনাফকে এইসব নিয়ে আর কিছু বলবেন না। রিনভির কড়া কথায় চাচার ফুপো চুপ হয়ে গেলেন। আহনাফ মাথা নিচু করে খাবার খাচ্ছে, তার খুব খারাপ লাগছে, কিন্তু রিনভি যে তাকে সবার সামনে রক্ষা করলো, এতে তার বুকে একটা সাহস ফিরে এলো। খাবার শেষ করে রিনভি অফিসের জন্য বেরিয়ে গেল। অফিসে ঢুকে রিনভি সরাসরি নিজের কেবিনে চলে গেল। অফিসের পরিবেশ আজ থমথমে, সবাই ফিসফিস করে আহনাফের সাসপেনশন নিয়ে কথা বলছে। রিনভি ইন্টারকমে শায়লাকে ডাকলো। শায়লা, রাফসান কখন অফিসে এসেছে? বস, উনি তো আজকে একটু দেরি করে এসেছেন, এসে আপনার কেবিনের দিকে উকি দিচ্ছিলেন। ওনাকে আমার কেবিনে ডাকো, আর ম্যানেজার তৌফিক সাহেবকেও আসতে বলো। জি বস, আমি এখনই ডেকে দিচ্ছি। কিছুক্ষণ পর রাফসান আর তৌফিক সাহেব রিনভির কেবিনে ঢুকলেন। রাফসানের চোখে মুখে একটা ভয়ের ছাপ স্পষ্ট। রিনভি খুব গম্ভীর হয়ে তাদের দিকে তাকালেন। রাফসান, কাল রাতে তুমি কখন অফিস থেকে বের হয়েছো? আমি তো সন্ধ্যা 7টার দিকেই বেরিয়ে গেছি বস। মিথ্যা কথা বলবে না রাফসান। সিকিউরিটি রেজিস্টার তোমার বের হওয়ার সময় লেখা আছে রাত 9টা। ও হ্যাঁ বস, আমার একটু কাজ বাকি ছিল তাই দেরি হয়ে গেছিল। কাজ বাকি ছিল নাকি তুমি আমার কেবিনে ঢুকে ফাইল চুরি করছিলে? এসব আপনি কি বলছেন বস? আমি কেন আপনার কেবিনে ঢুকতে যাব? আর সিসিটিভি ফুটেজ তো পরিষ্কার দেখা যাচ্ছে আহনাফ ঢুকেছে। বস, রাফসান তো ঠিকই বলেছে, ফুটেজে তো রাহানাবকেই দেখা গেছে। ফুটেজে যে লোকটাকে দেখা গেছে সে আহনাফের শার্ট পরেছিল ঠিকই, কিন্তু সে লোকটা আহনাফ নয়। তার হাঁটার স্টাইল আর উচ্চতা রাফসানের সাথে মিলে যায়। বস, আপনি আমাকে অকারণে সন্দেহ করছেন। আহনাফ আমার বন্ধু, আমি কেন তাকে ফাঁসাতে যাব? সেটাই তো আমি জানতে চাই রাফসান, তুমি কার কথায় এই কাজ করছো? কে তোমাকে টাকা দিয়েছে? কেউ আমাকে টাকা দেয়নি বস, আমি এসবের কিছুই জানি না। ঠিক আছে, তুমি এখন যেতে পারো, কিন্তু মনে রেখো আমি আসল সত্যিটা বের করেই ছাড়বো। আর যেদিন প্রমাণ পাবো সেদিন তোমাকে সোজা পুলিশের হাতে তুলে দেব। রাফসান মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে গেল। তৌফিক সাহেব রিনভির দিকে চিন্তিত মুখে তাকিয়ে রইলেন। বস, আপনার কি সত্যি মনে হয় রাফনাব এই কাজ করেছে? আমার শুধু মনে হয় না তৌফিক সাহেব, আমি নিশ্চিত। কিন্তু এর পেছনে অনেক বড় কেউ আছে। রাফসান নিজে থেকে এত বড় রিস্ক নেবে না। তাহলে এখন আমরা কি করব বস? আমরা একটা ফাঁদ পাতবো। আপনি আজ লাঞ্চের পরে অফিসে একটা গুজব ছড়িয়ে দেবেন যে কাল রাতে একটা ব্যাকআপ পেন ড্রাইভ আমার কাছে আছে, আর সেই পেন ড্রাইভে আসল চোরের চেহারা পরিষ্কার দেখা যাচ্ছে। জি বস, আমি বুঝতে পেরেছি, আমি এখনই ব্যবস্থা করছি। ওদিকে বাসায় আহনাফের সময় কাটছে না, সে বারান্দায় বসে বোরিং ফিল করছে। এমন সময় মিতু আর আরিয়ান সেখানে এলো। কি ভাইয়া, তুমি নাকি অফিসে অনেক বড় চুরি করেছো? আমাকে একটু ভাগ দাও না, অনেক দিন শপিং করি না। তুই ফাইজলামো করবি না মিতু, আমার এমনিতেই মেজাজ খারাপ। তুই ওকে রাগাস না মিতু। ভাইয়া, তুমি এসব কথায় কান দিও না, আমরা জানি তুমি এমন কাজ করতে পারো না। তোরা বিশ্বাস করিস আরিয়ান, কিন্তু অফিসের সবাই তো আমাকেই চোর ভাবছে। এমনকি রিনভিও আমাকে সাসপেন্ড করেছে। আপু হয়তো অফিসের নিয়মের কারণে বাধ্য হয়ে করেছে, কিন্তু ভেতরে ভেতরে আপুও জানে তুমি নির্দোষ। কে জানে সে কিভাবে। আমার আর কিছুই ভালো লাগছে না। তুমি মন খারাপ করো না ভাইয়া, চলো আমরা আজ বাইরে থেকে ঘুরে আসি, তোমার মনটা ভালো হয়ে যাবে। না রে, বাইরে যাওয়ার মুড নেই, তোরা বরং বসে গল্প কর আমার সাথে। দুপুরে লাঞ্চের সময় অফিসে রিনভির প্ল্যান মতো তৌফিক সাহেব পেন ড্রাইভে কথাটা ছড়িয়ে দিলেন। খবরটা রাফসানের কানেও পৌঁছালো। সে ভীষণ ঘাবড়ে গেল। সে চুপি চুপি বাথরুমে গিয়ে কাউকে একটা ফোন করলো। হ্যালো স্যার, একটা বিপদ হয়ে গেছে। বস নাকি একটা ব্যাকআপ পেন ড্রাইভ পেয়েছে, সেখানে নাকি আমার চেহারা দেখা যাচ্ছে। তুমি এত ঘাবড়াচ্ছ কেন বোকা? রিনভি তোমাকে ফাঁদে ফেলার জন্য এসব বলছে, তুমি একদম স্বাভাবিক থাকো। কিন্তু স্যার, যদি সত্যি পেন ড্রাইভ থাকে তাহলে তো আমি ফেঁসে যাব। আপনি আমাকে বাঁচান প্লিজ। তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলে নেব। তুমি শুধু ওই পেন ড্রাইভটা যে কোনো মূল্যে আমার কাছে নিয়ে আসবে।
জি স্যার, আমি চেষ্টা করব। রাফসান ফোন রেখে বাথরুম থেকে বেরিয়ে এলো। সে জানে না যে শায়লা বাথরুমের দরজার আড়ালে দাঁড়িয়ে তার সব কথা শুনে ফেলেছে। শায়লা দৌড়ে রিনবির কেবিনে গেল। বস, আপনি একদম ঠিক ভেবেছিলেন। রাফসান বাথরুমে গিয়ে কাকে যেন ফোন করে পেন ড্রাইভের কথা বলছিল। লোকটার নাম কি বলেছে? রাফসান? তুমি কি শুনতে পেয়েছো? না বস, লোকটার নাম বলেনি, শুধু স্যার বলে ডাকছিল। আর লোকটা রাফসানকে আপনার পেন ড্রাইভটা চুরি করার নির্দেশ দিয়েছে। খুব ভালো, মাছ এবার বড়শিতে গিলবে। তুমি আজ সন্ধ্যায় অফিসে ছুটির পর আমার ডেস্কে একটা ডামি পেন ড্রাইভ রেখে দেবে। আর পিয়ন জলিলকে বলবে সে যেন অফিসের মেন গেটে কড়া নজর রাখে। জি বস, আমি সব ব্যবস্থা করে রাখছি। সন্ধ্যা হইল। রিনবি অফিস থেকে বের হওয়ার সময় ইচ্ছে করে তার ডেস্কের ড্রয়ারটা একটু খোলা রাখলো। ড্রয়ারের ভেতরে একটা লাল রঙের পেন ড্রাইভ রাখা আছে। রিনবি নিচে নেমে গাড়িতে গিয়ে বসলো। সে অপেক্ষা করতে লাগলো রাফসানের জন্য। কিছুক্ষণ পর রাফসান এদিক ওদিক তাকাতে তাকাতে রিনবির কেবিনে ঢুকলো। সে দ্রুত ড্রয়ার থেকে পেন ড্রাইভটা পকেটে ঢুকিয়ে নিল। তারপর হন হন করে অফিস থেকে বেরিয়ে গেল। রিনবি তার গাড়ি থেকে সব দেখলো। সে শায়লাকে কল করলো। শায়লা, রাফসান পেন ড্রাইভ নিয়ে বেরিয়েছে, তুমি জলিলকে নিয়ে ওর পিছু নাও। ও কার সাথে দেখা করতে যায় সব আমাকে জানাবে। জি বস, আমরা ওর পিছু নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। রিনবি গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা দিল। আজ সে খুব খুশি। অবশেষে আসল অপরাধীকে ধরার একটা রাস্তা সে খুঁজে পেয়েছে। বাসায় ফেরার পর রিনবি দেখলো সবাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। চাচা আবার আহনাফকে নিয়ে কথা শুরু করেছেন। কি রিনবি মা, তোমার ইনভেস্টিগেশন কত দূর? চোরকে পুলিশে দিলে নাকি? চোরকে খুব তাড়াতাড়ি পুলিশে দেবো চাচা, আপনি এত চিন্তা করবেন না। চিন্তা তো হবে, কোম্পানির এত বড় ক্ষতি হলো আর আমি চিন্তা করবো না? আমার তো মনে হয় আহনাফ একাই এই কাজ করেনি, ওর সাথে আরও কেউ আছে। চাচা, আপনি আমাকে অপমান করছেন কেন বারবার? আমি বলেছি আমি চুরি করিনি। চোরকে কখনো স্বীকার করে যে সে চুরি করেছে? তুমি তো একটা অপদার্থ, তোমার দ্বারা তো কোনো কাজই হয় না। ভাইজান, আপনি কিন্তু এবার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমার ছেলেকে নিয়ে আমি আর একটা কথা শুনতে চাই না। তুমি তো তোমার ছেলের দোষ দেখবে না, কিন্তু কোম্পানির বোর্ডে তো আমাকে জবাবদিহি করতে হবে। বোর্ডে আমি জবাবদিহি করব না চাচা, বোর্ডে আমি জবাবদিহি করব চাচা। আপনি শুধু আপনার নিজের কাজ নিয়ে মাথা ঘামান। আহনাফ আমার স্বামী, তাকে অপমান করার অধিকার আমি কাউকে দেইনি। রিনবির এমন করা প্রতিবাদের ড্রয়িং রুম একদম শান্ত হয়ে গেল। চাচা রাগে গজগজ করতে করতে নিজের ঘরে চলে গেলেন। আহনাফ রিনবির থেকে কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকালো। রিনবি ইশারা আহনাফকে তাদের ঘরে যেতে বলল। রাতের বেলা আহনাফ তার রিনবি তাদের শোবার ঘরে একা। আহনাফ বিছানায় বসে আছে। রিনবি তার শাড়ি পাল্টে একটা হালকা সুতির নাইটি পরে এসেছে। সে আহনাফের পাশে এসে বসলো। তুমি আজ সবার সামনে আমাকে এভাবে সাপোর্ট করবে আমি ভাবিনি। থ্যাংক ইউ রিনভি। তুমি আমার স্বামী আহনাফ, তোমার সম্মান মানে আমার সম্মান। আমি কাউকে তোমার গায়ে কাদা ছোড়ার সুযোগ দেব না। কিন্তু অফিসে তো সবাই আমাকেই চোর ভাবছে। এই কলঙ্ক আমি কিভাবে মুছবো? আমি আছি না, আমি সব ঠিক করে দেব। তুমি শুধু আমার উপরে ভরসা রাখো। আমি তো শুধু তোমার উপরই ভরসা করি, কিন্তু আমার খুব কষ্ট হয় যখন দেখি তুমি আমার সাথে বসের মতো ব্যবহার করো। অফিসে আমি সিইও আহনাফ, আমাকে তো সবার সাথে সমান ব্যবহার করতে হবে। আর আমি তোমাকে একটু বেশি শাসনে রাখি যাতে তুমি কাজটা ভালোভাবে শিখতে পারো। আমি কাজ শিখছি তো, কিন্তু তুমি এত করা না হলে কি হয় না? আচ্ছা বাবা, কাল থেকে একটু কম করা হবো। এখন কি তোমার রাগ কমেছে নাকি এখনো রেগে আছো? রাগ তো আমার কখনোই থাকে না। তুমি কাছে আসলেই আমার সব রাগ পানি হয়ে যায়। আহনাফ রিনবির হাতটা নিজের হাতের মুঠোয় নিল। রিনবি একটু হেসে আহনাফের কাঁধে মাথা রাখলো। আহনাফের গায়ের গন্ধ রিনবির খুব আপন মনে হয়। সে জানে এই ছেলেটা তাকে কত ভালোবাসে, আর রিনবিও তাকে পাগলের মতো ভালোবাসে। শুধু পরিস্থিতির চাপে পড়ে তাকে এত কঠোর হতে হয়েছে। এখন অফিসে একটা ঘটনা ঘটেছে। আমি রাফসানের জন্য একটা ফাঁদ পেতেছিলাম। কি ফাঁদ? রাফসান কি ধরা পড়েছে? আমি ইচ্ছে করে একটা ফেক পেনড্রাইভ রেখেছিলাম আমার ডেস্কে। রাফসান সেটা চুরি করে নিয়ে গেছে। শায়লা ওর পিছু নিয়েছে। আজ রাতেই আমরা জানতে পারবো রাফসানের সাথে কে কে জড়িত। রাফসান আমার এত ভালো বন্ধু ছিল,
সে আমার সাথে এমন বেইমানি করবে আমি ভাবতেও পারিনি। মানুষ চেনা খুব কঠিন আহনাফ। টাকার ক্ষমতার লোভে মানুষ যে কোনো কিছু করতে পারে। কিন্তু রাফসান কেন আমার নামেই এই দোষটা চাপালো? কারণ তুমি আমার স্বামী, তোমাকে সরালে কোম্পানির উপর থেকে আমার জোর কমে যাবে, এটাই তাদের আসল উদ্দেশ্য। তুমি এত কিছু একা সামলাচ্ছ রিনভি, আমার খুব অপরাধবোধ হয় যে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারছি না। তুমি শুধু আমার পাশে থাকো আহনাফ, তোমার ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। তুমি পাশে থাকলে আমি সব শত্রুর সাথে লড়াই করতে পারবো। রিনবি মাথা তুলে আহনাফের চোখের দিকে তাকালো। আহনাফের চোখে এক অদ্ভুত মায়া। রিনবি ধীরে ধীরে নিজের মুখটা আহনাফের মুখের কাছে নিয়ে গেল। আহনাফ রিনবির কোমর জড়িয়ে ধরে তাকে নিজের আরও কাছে টেনে নিল। রিনবির নরম ঠোঁট আহনাফের ঠোঁট ছুঁয়ে দিল। মুহূর্তের মধ্যে ঘরের ভেতরে পরিবেশটা রোমান্টিক হয়ে উঠল। সব চিন্তা টেনশন ভুলে গিয়ে তারা একে অপরের ভালোবাসা হারিয়ে গেল। তুমি আমাকে এত পাগল করে দাও কেন রিনভি? কারণ আমি তোমার সিনিয়র বউ। তোমাকে পাগল করার সব লাইসেন্স আমার কাছে আছে। আজ কিন্তু আমি তোমার কোনো বাধা শুনবো না। আজ রাতটা শুধু আমার। আমি তো কোনো বাধা দিচ্ছি না, তুমি তোমার মতো করে আমাকে ভালোবাসো। আহনাফ রিনবিকে পাঁজাগোলা করে কোলে টেনে নিল। রিনবি খিলখিল করে হেসে আহনাফের গলা জড়িয়ে ধরল। আহনাফ রিনবিকে বিছানায় শুইয়ে দিয়ে তার উপর ঝুঁকে পড়ল। রিনবির শরীরের প্রতিটি স্পর্শে আহনাফ যেন নতুন করে বেঁচে থাকার আনন্দ খুঁজে পায়। রিনবিও তার সবটুকু ভালোবাসা উজাড় করে দেয় আহনাফের কাছে। সারাদিনের কাঠখোট্টা বস যে রাতে এতটা রোমান্টিক আর আবেদনময় হতে পারে সেটা আহনাফ ছাড়া কেউ জানে না। অনেকক্ষণ পর আহনাফ ক্লান্ত হয়ে রিনবির বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। রিনবি পরম মমতায় আহনাফের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তার মনে পড়ে যাচ্ছে সেই পুরনো দিনগুলোর কথা, যখন আহনাফ এই বিশাল কোম্পানির সব কিছু একা সামলাতো। রিনবি তখন শুধু তার একজন পিয়ে ছিল। আহনাফ কতটা স্মার্ট আর ব্রিলিয়েন্ট ছিল সেটা রিনবি খুব ভালো করে জানে। একটা দুর্ঘটনা সব কিছু শেষ করে দিল, কিন্তু রিনবি হার মানেনি। সে আহনাফকে আবার আগের মতো ফিরিয়ে আনার জন্যই এই কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে। সে জানে একদিন আহনাফের সব মনে পড়বে, একদিন আহনাফ আবার তার নিজের জায়গায় ফিরে যাবে, আর রিনবি আবার তার সেই পুরনো বিয়ে হয়ে আহনাফের পাশে দাঁড়াবে। এই প্রশ্ন নিয়ে রিনবির প্রতিদিন বেঁচে থাকে। হঠাৎ রিনবির ফোনটা বেজে উঠল। শায়লার কল। রিনবি সাবধানে আহনাফকে সরিয়ে উঠে বসলো। সে ফোনটা রিসিভ করেই ব্যালকনিতে চলে গেল। হ্যালো শায়লা, কি খবর? রাফসান কোথায় গেছে? বস, আমি তো দেখে অবাক হয়ে গেছি। রাফসান সোজা আপনার চাচার সাথে দেখা করতে গেছে। আপনার চাচা তাকে একটা রেস্টুরেন্টে অপেক্ষা করতে বলেছিলেন। চাচা, আমি জানতাম, আমার সন্দেহ একদম ঠিক ছিল। চাচাই এই সব কিছুর মাস্টার মাইন্ড। আমি তাদের কথা রেকর্ড করেছি বস। রাফসান যখন পেন ড্রাইভটা চাচার হাতে দিল তখন চাচা খুব হাসছিলেন, কিন্তু যখন দেখলেন পেন ড্রাইভটা খালি তখন তিনি রাফসানের ওপর খুব রেগে যান। খুব ভালো কাজ করেছো শায়লা, তুমি সাবধানে বাসায় ফিরে যাও। কাল অফিসে এসে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। জি বস, গুড নাইট। রিনবি ফোন কেটে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে আবার প্রমাণ পেয়ে গেছে যে চাচাই আহনাফকে ফাঁসানোর চেষ্টা করেছে। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। রিনবি ব্যালকনি থেকে রুমে ফিরে এলো। আহনাফ তখনও ঘুমাচ্ছে। রিনবি আহনাফের পাশে শুয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আগামীকালের দিনটা অনেক ঘটনাবহুল হতে চলেছে, কিন্তু রিনবি এখন আর ভয় পায় না। সে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। তুমি এত সকালে উঠে আবার ল্যাপটপ নিয়ে বসেছো কেন? আজ অফিসে অনেক বড় একটা কাজ আছে আহনাফ, আমাকে প্রস্তুতি নিতে হবে। কাল রাতের পর তো ভেবেছিলাম আজ তুমি আমার সাথে সারাদিন রোম্যান্স করবে। আমাকে একটু সময় দেবে? রোম্যান্স তো রাতেই ভালো লাগে, এখন কাজের সময়। তাছাড়া আজ তোমার সম্মান ফিরিয়ে আনার দিন। তুমি কি সত্যি আজ আসল চোরকে ধরবে নাকি আমাকে সান্ত্বনা দিচ্ছ? আমি সান্ত্বনা দেওয়ার মতো মেয়ে নই। তুমি শুধু আজ দুপুরে অফিসে চলে এসো, আমি তোমাকে মেসেজ দেব। আমি অফিসে যাব, কিন্তু সবাই তো আমাকে দেখলে আজে বাজে কথা বলবে। কেউ কিছু বলবে না, তুমি তোমার বসের অর্ডার পালন করবে। দুপুর 1টায় তুমি ঠিক অফিসে পৌঁছে যাবে। এদিকে রিনবি ল্যাপটপ বন্ধ করে বিছানা থেকে উঠল। আহনাফ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ঘষতে লাগল। রিনবির সারা শরীরে একটা শিশির অনুভূতি ছড়িয়ে পড়ল। সে আহনাফের দিকে ঘুরে দাঁড়িয়ে তার বুকে মাথা রাখল। আহনাফের গায়ের উত্তাপ রিনবিকে পাগল করে দেয়, কিন্তু আজ সকালের সময় খুব
কম। রিম্বি নিজেকে ছাড়িয়ে নিয়ে বাথরুমে চলে গেল। আহনাফ মুচকি হেসে আবার শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ড্রয়িং রুমে সবাই সকালের নাস্তা করার জন্য জড়ো হলো। রিম্বি একদম পরিপাটি হয়ে তৈরি হয়ে এসেছে। তাকে দেখে চাচার মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল। কি রেনবিমান, আজ তো তোমাকে খুব ফুরফুরে লাগছে। অফিসে কি নতুন কাউকে সাসপেন্ড করার প্ল্যান আছে নাকি? অফিসে আমি কাকে কখন সাসপেন্ড করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত আর প্রফেশনাল ব্যাপার চাচা। তা তো বটে, তুমি তো এখন এই বাড়ির আর কোম্পানির হর্তকর্তা। আমরা তো শুধু নামেই আছি। আহনাফ আজ উঠবে না নাকি? ভাইজান, সকাল সকাল আপনি আবার শুরু করলেন। আহনাফের শরীর খারাপ, সেটা তো কাল রাতেই শুনলেন। শরীর খারাপ নাকি চাকরি চলে গেছে সেটা তো আমরা সবাই জানি। ভাবি, আপনি আমার ছেলেকে নিয়ে আর একটা বাজে বাজে কথা বলবেন না। আমার ছেলে চোর না। আম্মু আপনি শান্ত হন। চাচি ঠিকই বলেছেন, ফাইল চুরি করা অনেক বড় অপরাধ। আর এই অপরাধ যে করেছে আজ তাকে আমি সবার সামনে নিয়ে আসব। তার মানে তুমি বলতে চাইছো আহনাফ ছাড়া এই কাজ অন্য কেউ করেছে? তুমি তো নিজের মুখে সবার সামনে আহনাফকে চোর বলেছিলে। আমি কি বলেছিলাম আর আজ কি বলবো সেটা অফিসে গেলেই বুঝতে পারবেন আপনিও। আজ অফিসে একটু তাড়াতাড়ি আসবেন চাচা। আপনার উপস্থিতিতেই বিচারটা হওয়া উচিত। চাচার মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু তিনি সেটা সামলে নিয়ে স্বাভাবিক থাকার ভান করলেন। রিনবি নাস্তা শেষ করে গাড়িতে উঠে সোজা অফিসে চলে গেল। অফিসে ঢোকার সাথে সাথে পরিবেশটা কেমন যেন শান্ত হয়ে গেল। সবাই জানে বস আজ দারুণ রেগে আছেন। রিনবি নিজের কেবিনে গিয়ে ইন্টারকমে শায়লাকে ডাকলো। শায়লা আসতেই রিনবি তাকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিল। শায়লা, ম্যানেজার তৌফিক সাহেবকে বলো অফিসের সব স্টাফদেরকে কনফারেন্স রুমে ডাকতে। আর রাফসানকে বলবে সে যেন ঠিক 10টার সময় আমার কেবিনে আসে। জি বস, আমি সব ব্যবস্থা করছি। কাল রাতের রেকর্ডিংটা কি রেডি রাখবো? না, সেটা খুব দরকারি। আর আমার চাচা অফিসে আসলে তাকেও সরাসরি কনফারেন্স রুমে বসতে বলবে। সকাল 10টায় রাফসান ভয়ে ভয়ে রিনবির কেবিনে ঢুকলো। তার মুখে ঘাম ভিজে গেছে। রিনবি ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে তাকে বসতে বলল। বস, আমাকে ডেকেছিলেন? না রাফসান, তুমি কি কাল রাতে ভালো ঘুমিয়েছো? জি বস। কেন, কি হয়েছে? কাল আমার ডেস্ক থেকে একটা খুব জরুরি পেন ড্রাইভ চুরি হয়ে গেছে। তুমি কি এই ব্যাপারে কিছু জানো? আমি কিভাবে জানবো বস? আমি তো কাল সন্ধ্যায় অফিস থেকে সোজা বাসায় চলে গেছি। তুমি বাসায় চলে গেছো নাকি অন্য কোথাও গিয়েছিলে? যেমন ধরো ব্লু মুন রেস্টুরেন্টে। ব্লু মুন রেস্টুরেন্টের নাম শুনে রাফসানের বুকটা থরথর করে উঠল। সে ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। আপনি কি বলছেন? আমি বুঝতে পারছি না বস। আমি তো রেস্টুরেন্টে যাইনি। তুমি বুঝতে পারছো না তাই না? ঠিক আছে, তুমি এখন কনফারেন্স রুমে গিয়ে বসো। সেখানে আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। রাফসান মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর রিনবি কনফারেন্স রুমে ঢুকলো। সেখানে অফিসের সব স্টাফ উপস্থিত আছে। চাচাও একদম সামনের সারিতে বসে আছেন। রিনবিকে নিজের চেয়ারে বসলো। পুরো ঘর একদম নিস্তব্ধ। সবাই রিনবির মুখের দিকে তাকিয়ে আছে। আমি আজ আপনাদের সবাইকে এখানে একটা বিশেষ কারণে ডেকেছি। আপনারা সবাই জানেন কাল আমাদের কোম্পানির খুব জরুরি একটা ফাইল চুরি হয়েছে। আর সেই চুরির দায়ে আমি আমার নিজের স্বামী আহনাফকে সাসপেন্ড করেছি। জি বস, আমরা জানি, কিন্তু আহনাফ সাহেবের মতো মানুষ এই কাজ করতে পারে সেটা আমরা এখনো বিশ্বাস করতে পারছি না। আপনাদের বিশ্বাস করতে হবে না তৌফিক সাহেব, কারণ আহনাফ আসলে এই কাজ করেনি। সে সম্পূর্ণ নির্দোষ। তুমি এসব কি বলছো রিনবি? সিসিটিভি ফুটেজে তো আমরা সবাই দেখলাম আহনাফ তোমার ক্যাবিনে ঢুকেছে। তুমি কি এখন নিজের স্বামীকে বাঁচানোর জন্য নাটক করছো? আমি কোনো নাটক করছি না চাচা, নাটক তো আপনারা করছেন। সিসিটিভি ফুটেজে যে লোকটাকে দেখা গেছে সে আহনাফের জামা কাপড় পরেছিল ঠিকই, কিন্তু সে আহনাফ ছিল না, সে ছিল রাফসান। রিনবির কথার পুরো কনফারেন্স রুমে একটা গুঞ্জন শুরু হলো। রাফসান ভয়ে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে পড়ল। তার হাত পা কাঁপছে। বস, আপনি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন। আমি কেন আহনাফের জামা পরে আপনার কেবিনে ঢুকবো? কারণ তোমাকে কেউ টাকা খাইয়েছে রাফসান। কেউ একজন চেয়েছে আহনাফকে এই কোম্পানি থেকে চিরতরে সরিয়ে দিতে, আর তুমি সেই ফাঁদে পা দিয়েছো। প্রমাণ ছাড়া তুমি তোমার স্টাফকে এভাবে অপমান করতে পারো না রিনবি। তুমি কি প্রমাণ করতে পারবে যে রাফসান এই কাজ করেছে? কারণ অবশ্যই আছে চাচা।
শালা প্রজেক্টরের কাল রাতের রেকর্ডিংটা প্লে করো। শায়লা ল্যাপটপ থেকে প্রজেক্টরে অডিও রেকর্ডিংটা চালু করলো। পুরো কনফারেন্স রুমে রাফসান আর চাচার কথোপকথন স্পষ্ট শোনা যেতে লাগলো। কিভাবে রাফসান চাচার হাতে পেনড্রাইভটা তুলে দিচ্ছে আর চাচা কিভাবে তাকে বাহবা দিচ্ছেন, তার সব কিছুই রেকর্ড করা আছে। অডিও শেষ হওয়ার পর ঘরে পিন পতন নীরবতা নেমে এলো। চাচার মুখ লজ্জায় আর অপমানে লাল হয়ে গেছে। রাফসান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি চাচা, এবার কি বলবেন? নিজের ভাইয়ের ছেলেকে ফাঁসানোর জন্য আপনি এত নিচে নামতে পারলেন? এটা একটা মিথ্যা রেকর্ডিং। তুমি আমার কণ্ঠ নকল করে এই নাটক সাজিয়েছো রিনভি। আমি কোম্পানির একজন বোর্ড মেম্বার। তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। আপনি বোর্ড মেম্বার হয়ে কোম্পানির সিক্রেট ফাইল রাইভাল কোম্পানির কাছে বিক্রি করে দিতে চেয়েছিলেন। আপনার কোনো অধিকার নেই এই কোম্পানির মেম্বার থাকার। এমন সময় কনফারেন্স রুমের দরজা খুলে গেল। সবাই তাকিয়ে দেখলো আহনাফ দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য। সে ধীর পায়ে ভেতরে ঢুকে সোজা চাচার সামনে গিয়ে দাঁড়ালো। আমি কখনো ভাবিনি আমার নিজের চাচা আমার সাথে এমন বেইমানি করবে। আপনি আমাকে অপদার্থ বলেন, আমাকে সবার সামনে ছোট করেন। আমি সব মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আপনি আমার কোম্পানির ক্ষতি করার চেষ্টা করবেন, সেটা আমি মেনে নেব না। তুমি আমাকে শেখাবে কোনটা ভালো আর কোনটা খারাপ? তুমি তো একটা বদ্ধ পাগল। তুমি কি জানো ব্যবসা কিভাবে করতে হয়? তুমি তো বউয়ের আঁচল ধরে বেঁচে আছো। মুখ সামলে কথা বলবেন চাচা। আহনাফ আমার স্বামী, তাকে পাগল বলার স্পর্ধা আপনাকে কে দিয়েছে? রিনভি, তুমি শান্ত হও। চাচা, আপনি আজ প্রমাণ করে দিলেন আপনি আমাদের পরিবারের কেউ না। আপনি শুধু টাকার লোভী একজন মানুষ। আমাকে মাফ করে দে দোস্ত। আমি চাচার কথায় লোভ সামলাতে পারিনি। চাচা আমাকে প্রমোশন আর অনেক টাকার লোভ দেখিয়েছিল। আমি বুঝতে পারিনি তুই এতটা বিপদে পড়বি। তুই আমার বন্ধু ছিলি রাফসান। তুই আমার জামা পরে আমার নামে এই জঘন্য কাজটা করলি। তোকে আমি কোনো দিন ক্ষমা করব না। রাফসান, ইউ আর ফায়ার্ড। তুমি এক্ষুনি এই অফিস থেকে বেরিয়ে যাবে। আর চাচা, আপনার ভাগ্য ভালো যে আপনি এই পরিবারের একজন, তাই আমি আপনাকে পুলিশের হাতে তুলে দিচ্ছি না। কিন্তু আজ থেকে এই কোম্পানির কোনো বিষয়ে আপনি নাক গলাতে পারবেন না। আপনার সব পাওয়ার আমি সিজ করছি। আমি কোম্পানির সিইও, আর আমার কাছে আপনার দুর্নীতির আরও অনেক প্রমাণ আছে। আমি যদি সেগুলো কোর্টে পেশ করি তাহলে আপনার জেল হয়ে যাবে। তাই চুপচাপ অপমান হজম করে বাড়ি চলে যান। চাচা আর কোনো কথা বলতে পারলেন না। তিনি রাগে ফুঁসতে ফুঁসতে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেলেন। রাফসানও মাথা নিচু করে তার পেছন পেছন বেরিয়ে গেল। অফিসের সব স্টাফ তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রিনভি সবার দিকে তাকিয়ে একটা গভীর শ্বাস নিল। আপনাদের সবাইকে আমি একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই। আহনাফ এই কোম্পানির একজন সম্মানীয় স্টাফ, আর তার চেয়েও বড় কথা, সে আমার স্বামী। কেউ যদি তার দিকে আঙুল তোলার চেষ্টা করে তবে আমি তাকে ছেড়ে কথা বলবো না। তৌফিক সাহেব, আপনি সবাইকে কাজে ফিরে যেতে বলুন। জি বস, আমরা সত্যি লজ্জিত যে আমরা আহনাফ সাহেবকে ভুল বুঝেছিলাম। আহনাফ সাহেব, আপনি আমাদের ক্ষমা করে দেবেন। আপনাদের কোনো দোষ নেই তৌফিক সাহেব, পরিস্থিতি এমন ছিল। আপনারা কাজে যান। সবাই একে একে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। শুধু আহনাফ আর রিনভি সেখানে দাঁড়িয়ে রইল। আহনাফ রিনভির দিকে তাকিয়ে একটু হাসলো। রিনভি এসে আহনাফের বুকে মাথা লাগলো। তুমি আজ সত্যি আমার সম্মান ফিরিয়ে দিয়েছো রিনভি। আমি বুঝতে পারছি না তোমাকে কিভাবে ধন্যবাদ দেব। আমাকে ধন্যবাদ দিতে হবে না। তুমি শুধু কথা দাও তুমি মন দিয়ে কাজ শিখবে। তোমাকে অনেক বড় হতে হবে আহনাফ। এই কোম্পানির সব দায়িত্ব একদিন তোমাকে নিতে হবে। আমি তো শুধু একজন সাধারণ এমপ্লয়ি। আমি কিভাবে এত বড় কোম্পানির দায়িত্ব নেব? তুমি পারবে, আমার বিশ্বাস তুমি সব পারবে। এখন চলো তোমার ডেস্কে, অনেক কাজ বাকি আছে। আমি কিন্তু এখনো তোমার বস, সেটা ভুলে যেও না। উফ, তুমি আবার তোমার বস মোডে চলে গেলে। আমি তো ভেবেছিলাম আজ পুরো দিনটা আমরা সেলিব্রেট করব। সেলিব্রেশন হবে, তবে বাসায় যাওয়ার পর। এখন কাজের সময়। এদিকে আহনাফ হাসতে হাসতে নিজের ডেস্কে চলে গেল। নিধি
তার কাছে এসে শুধু কাচুমাচু মুখে দাঁড়ালো। আহনাফ ভাইয়া, আমাকে মাফ করে দিন। আমি আপনাকে অনেক খারাপ কথা বলেছিলাম। আমি বুঝতে পারিনি আপনি নির্দোষ। আরে নিধি, তুমি এত মন খারাপ করছো কেন? তুমি তো আর জানতে না আসল ঘটনা কি। তুমি মন দিয়ে তোমার কাজ করো। আপনার বউ মানে আমাদের বস সত্যিই খুব দারুণ একজন মানুষ ভাইয়া। উনি যেভাবে একা সব কিছু সামলালেন, আমি তো ওনার ফ্যান হয়ে গেছি। শুধু তুমি কেন, আমি নিজেও তো ওর অনেক বড় ফ্যান। সারাদিন অফিসে খুব সুন্দর একটা পরিবেশ বজায় রইল। রিনবি আপনাকে ডেকে নতুন একটা খুব কঠিন প্রজেক্টের দায়িত্ব বুঝিয়ে দিল। আহনা প্রথমে একটু ঘাবড়ে গেল, রিনবির শাসনে সে মন দিয়ে কাজটা করতে শুরু করলো। রিনবি দূর থেকে আহনাফকে কাজ করতে দেখে। সে জানে আহনাফের ব্রেন খুব শার্প, শুধু তাকে একটু চাপে রাখতে হয়, তাহলেই সে তার সেরা কাজটা দিতে পারে। সন্ধ্যাবেলা অফিস ছুটি হওয়ার পর রিনবি আর আহনাফ আজ একসাথে গাড়িতে উঠল। আজ আর কোনো লুকোচুরি নেই। আজ কিন্তু আমি ড্রাইভ করব। তুমি সারাদিন অনেক ধকল সামলেছ, তুমি চুপচাপ পাশে বসে রেস্ট নাও। বাহ, তুমি তো খুব কেয়ারিং হয়ে গেছো দেখছি। ঠিক আছে, চলো, আজ তোমাকে ড্রাইভার বানালাম। আহনাফ গাড়ি চালাতে শুরু করলো। রিনবি সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। তার মনটা আজ খুব হালকা লাগছে। সে কোম্পানি একটা বড় শত্রু দমন করতে পেরেছে, কিন্তু সে জানে আসল লড়াই এখনো বাকি। চাচার মতো আর অনেকেই আছে যারা এই কোম্পানিটিকে নজর দিয়ে বসে আছে। আহনাফকে যত তাড়াতাড়ি সম্ভব সব শিখিয়ে নিতে হবে। গাড়ি জ্যামে আটকা পড়ল। আহনাফ আর চোখে রিনবির দিকে তাকালো। রিনবির সুন্দর মুখটা দেখে আহনাফের ভেতরটা কেমন যেন উথাল পাথাল করে উঠল। সে রিনবির একটা হাত নিজের হাতের মুঠোয় নিল। তুমি ঘুমাচ্ছ নাকি রিনভি? না, ঘুমাচ্ছি না। তুমি হঠাৎ হাত ধরলে যে, কেউ দেখে ফেলবে তো। দেখুক সবাই, আমার বউয়ের হাত আমি ধরেছি, তাতে কার কি? তুমি জানো আজ তোমাকে কত সুন্দর লাগছে। শুধু আজ সুন্দর লাগছে? তার মানে অন্যদিন আমাকে পেতনির মতো লাগে, তাই না? আরে না, তুমি সবসময় সুন্দর, কিন্তু বসের চেয়ারে বসে যখন তুমি রাগি রাগি চোখে তাকাও, তখন তোমাকে সবচেয়ে বেশি আবেদনময়ী লাগে। আমার তো তখন ইচ্ছে করে অফিসের মধ্যেই তোমাকে আদর করি। তুমি কিন্তু খুব দুষ্ট হয়ে যাচ্ছ আহনাফ। অফিসের মধ্যে এইসব চিন্তা মাথায় আনবে না একদম। চিন্তা তো মাথায় আসে না, তুমি জোর করে নিয়ে আসো। বাসায় পৌঁছানোর পর পরিবেশ বেশ থমথমে মনে হলো। ড্রয়িং রুমে কেউ নেই। আহনাফ আর রিনবি নিজেদের ঘরে চলে গেল। রিনবি গাড়ি পাল্টানোর জন্য আলমারি থেকে একটা স্লিভলেস আর ডিপ নেক নাইট গাউন বের করলো। গাউনটার রং গাঢ় লাল। আহনাফ বিছানা বসে রিনবির দিকে তাকিয়ে ঘামতে শুরু করলো। রিনবি বাথরুমে গিয়ে চেঞ্জ করে এলো। লাল রঙের সেই পাতলা গাউনে রিনবিকে একেবারে রূপকথার পরীর মতো লাগছে। তার ফর্সা গলা আর উন্মুক্ত কাঁধ দেখে আহনাফের বুকের ভেতর একটা ঝড় শুরু হয়ে গেল। তুমি কি আমাকে আজ মেরে ফেলার প্ল্যান করেছো রিনভি? এই ড্রেসটা পরে তুমি আমার সামনে এভাবে ঘুরছো কেন? কেন, আমার কি নিজের ঘরে নিজের পছন্দ মতো ড্রেস পরার অধিকার নেই? তুমি চোখ বন্ধ করে থাকো। চোখ বন্ধ করলে তো আরো বেশি করে তোমাকে দেখতে পাই। তুমি কাছে এসো তো। আহনাফ রিনবির হাত ধরে এক ঝটকায় নিজের কোলের ওপর বসিয়ে নিল। রিনবি একটা ছোট্ট চিৎকার দিয়ে আহনাফের গলা জড়িয়ে ধরল। আহনাফের দুই হাত রিনবির গলা খোলা পিঠে বিচরণ করতে লাগলো। রিনবির সারা শরীর একটা বৈদ্যুতিক শিহরণ বয়ে গেল। আহনাফ, ছাড়ো আমাকে। কেউ ঘরে চলে আসবে, দরজাটা তো লক করতে দাও। কেউ আসবে না, আর এলেও আমার কিছু যায় আসে না। আমি আজ আমার বউকে মন ভরে ভালোবাসবো। আহনাফ উঠে গিয়ে দরজাটা লক করে দিল। তারপর ঘরের লাইটগুলো নিভিয়ে শুধু একটা নীল রঙের ড্রিম লাইট জ্বালিয়ে দিল। নীল আলোয় পুরো ঘরে একটা নেশা ধরানো পরিবেশ তৈরি হলো। রিনবি খাটের মাঝখানে গিয়ে বসল। আহনাফ ধীর পায়ে রিনবির কাছে এগিয়ে গেল। সে রিনবির দুই গাল নিজের দুই হাতে তুলে নিল। রিনবির চোখগুলো নেশায় বোধ হয়ে আছে। আহনাফ কোনো কথা না বলে রিনবির ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। রিনবি দুই হাত দিয়ে আহনাফের চুলগুলো খামচে ধরল। তাদের চুমুর গভীরতা ক্রমশ বাড়তে লাগলো। তুমি আমাকে এত ভালোবাসো কেন রিনভি? আমি তো তোমার যোগ্যই না। একদম চুপ। তুমি আমার সব। তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কিছুই চাওয়ার নেই।
তুমি শুধু আমাকে ভালোবাসো আহনাফ, আমাকে তোমার সবটুকু দিয়ে ভালোবাসো। আহনাফ রিম্পিকে খাটের উপর শুয়ে দিল। রিম্পির লাল গাউনের ফিতাগুলো সে খুব যত্ন করে খুলে দিতে লাগলো। রিম্পি লজ্জা চোখ বন্ধ করে ফেলল। আহনাফের উষ্ণ ঠোঁট রিম্পির গলা থেকে শুরু করে ক্রমশ নিচের দিকে নামতে লাগলো। রিম্পির মুখ থেকে অস্পষ্ট একটা গোঙানির শব্দ বেরিয়ে এলো। সে আহনাফকে আরও শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল। সারাদিনের সব টেনশন আর অফিসের সব চাপ যেন এই তীব্র ভালোবাসার মাঝে বিলীন হয়ে যেতে লাগলো। আহনাফ রিম্পির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু কথা বলতে লাগলো, যা শুধু রিম্পি শুনতে পেল। রিম্পি খিলখিল করে হেসে উঠে আহনাফের বুকে একটা আলতো কামড় বসিয়ে দিল। উফ, তুমি তো দেখছি সত্যি সত্যি রাক্ষসী হয়ে গেছো। আমি তো রাক্ষসী, আজ রাতে আমি তোমাকে পুরোটাই খেয়ে ফেলবো। আমি তো চাই তুমি আমাকে খেয়ে ফেলো, আমি তোমার ভেতরে হারিয়ে যেতে চাই। ঘরের ভেতরে তাপমাত্রা ক্রমশ বাড়তে লাগলো। দুটো শরীর এক হয়ে মিশে গেল ভালোবাসার এক আদিম নেশায়। রিম্পি জানে এই ছেলেটা তাকে কতটা চায়, আর রিম্পিও তাকে নিজের সবটুকু উজাড় করে দিতে এতটুকু কার্পণ্য করে না। তাদের এই প্রেমের কোনো সীমা নেই, কোনো বাধা নেই। আগামীকালের সকাল আবার নতুন কোনো পরীক্ষা নিয়ে আসবে, কিন্তু আজকের এই রাতটা শুধুই তাদের, শুধু দুটো মাতাল হৃদয়ের মিলনের রাত। রিম্পি মনে মনে ভাবে, আহনাফ যদি সত্যি তার মেমোরি ফিরে পায়, তাহলে কি সে রিম্পিকে এভাবে ভালোবাসবে, নাকি পুরনো সব কথা মনে পড়লে সে রিম্পিকে ভুল বুঝবে? এই একটা ভয় রিম্পির বুকের ভেতর সব সময় লুকিয়ে থাকে। কিন্তু এখন যে ওইসব নিয়ে ভাবতে চায় না, সে শুধু তার আহনাফকে চায় একদম নিজের করে। এদিকে সকালে স্নিগ্ধ আলো ঘরের ভেতর এসে পড়েছে। রিম্পি আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরছে। আহনাফ তখনও বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। কাল রাতের ভালোবাসার রেশ তার শরীর থেকে এখনও কাটেনি। সে আড়মোড়া ভেঙে উঠে বসল। রিম্পি শাড় ঘুরিয়ে আহনাফের দিকে তাকালো। তুমি এখানে বসো, ওঠো তাড়াতাড়ি, অফিসে আজ অনেক বড় একটা মিটিং আছে। তুমি আমাকে এত সকালে ডাকছো কেন? আমার তো সারা শরীর ব্যথা করছে। কাল রাতে তুমি আমাকে একটু ঘুমাতে দাওনি। আমি ঘুমাতে দেইনি নাকি তুমি নিজে ঘুমাওনি? সারা রাত তো তুমিই আমাকে জ্বালালে, এখন আবার আমার দোষ দিচ্ছ? আমি তো আমার বউকে আদর করছিলাম, এতে দোষের কি আছে? তুমি কাছে এসো তো, তোমাকে আজ এই নীল শাড়িতে একদম নীল পরীর মতো লাগছে। একদম কাছে আসার চেষ্টা করবে না আহনাফ, আমি মাত্র রেডি হলাম, তুমি আমাকে আবার এলোমেলো করে দিবে। তুমি তাড়াতাড়ি বাথরুমে যাও। বসের অর্ডার যখন মানতেই হবে, কিন্তু অফিসে গিয়ে আমি এর প্রতিশোধ নেব বলে দিলাম। অফিসে তুমি আমাকে প্রতিশোধ দেখাবে? সেখানে আমি তোমার বস, সেটা ভুলে যেও না। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আহনাফ হাসতে হাসতে বাথরুমে চলে গেল। রিম্পি নিজের মনেই একটু হাসলো। এই ছেলেটার সাথে থাকলে তার সব ক্লান্তি দূর হয়ে যায়। কিছুক্ষণ পর দুজনে রেডি হয়ে ডাইনিং টেবিলে এলো। পরিবারের সবাই সেখানে আগে থেকেই উপস্থিত আছে। দাদি চা খাচ্ছেন আর আম্মু সবার পাতে রুটি তুলে দিচ্ছেন। আসো ভাইয়া আসো, কাল রাতে তোমার ঘুম ভালো হয়েছে তো? তোমার চোখ মুখ এত শুকনো লাগছে কেন? ঘুম আর কোথায় ভালো হলো দাদি, বসের চিন্তায় কি আর ঘুম আসে? সারা রাত শুধু অফিসের প্রজেক্ট নিয়েই ভাবতে হয়। তুমি কি বলতে চাইছো আহনাফ? আমি কি তোমাকে বাসায় গিয়ে অফিসের কাজ করতে বলি? তুমি তো নিজেই ফাইল নিয়ে বসে থাকো। রিম্পি মা, তুমি ওর কথা রাগ করো না, ও তো এমনিতেই একটু বেশি কথা বলে। তুমি বসো, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। আহনাফ, তুমি আজকে অফিসে গিয়ে তৌসিফ সাহেবের সাথে দেখা করবে। উনি কাল আমাকে বলেছিলেন তুমি নাকি নতুন প্রজেক্টটা নিয়ে একটু হিমশিম খাচ্ছ। আব্বু, আমি ঠিক ম্যানেজ করে নেব। প্রজেক্টটা একটু কঠিন, কিন্তু আমি বুঝতে পারছি। তুমি আর কি বুঝবে? তোমার দ্বারা কি এসব কঠিন প্রজেক্ট সামলানো সম্ভব? রিম্পি শুধু শুধু তোমাকে এত বড় দায়িত্ব দিয়ে কোম্পানির ক্ষতি করছে। কোম্পানির ক্ষতি হচ্ছে নাকি লাভ হচ্ছে সেটা আমি খুব ভালো করে বুঝি চাচা। আহনাফ আমার টিমের একজন মেম্বার, তাকে কাজ শেখানোর দায়িত্ব আমার। তুমি তো শুধু ওর পক্ষেই কথা বলবে রিম্পি। ও তোমার স্বামী বলে কি তুমি ওর সব ভুল মাফ করে দেবে? আমি অফিসে কারো ভুল মাফ করি না চাচা। আহনাফ ভুল করলে সেও সবার সামনে বকা খায়। আপনারা অফিসে এসে একদিন দেখলেই বুঝতে পারবেন। চাচি, আপনি শুধু শুধু ভাইয়াকে বকেন কেন?
ভাইয়া তো অনেক মন দিয়ে কাজ করছে, তাই না ভাইয়া? হ্যাঁ রে মিতু, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কিছু মানুষের তো শুধু অন্যের দোষ ধরাই কাজ। আহনাফের কথায় চাচা রেগে গিয়ে খাওয়া বাদ দিয়ে উঠে গেলেন। রিনভি পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আর কোনো কথা বাড়ালো না। নাস্তা শেষ করে তারা দুজন অফিসের দিকে রওনা হলো। গাড়িতে ওঠার পর আহনাফ চুপচাপ বসে রইল। রিনভি বুঝতে পারলো চাচার কথায় আহনাফের মন খারাপ হয়েছে। চাচার কথায় মন খারাপ করেছো? তুমি তো জানো উনি সব সময় এমন আজে বাজে কথা বলেন। মন খারাপ করব কেন? আমি তো জানি চাচা আমাকে সহ্য করতে পারেন না, কিন্তু উনি কোম্পানির ব্যাপারে আমাকে ছোট করেন কেন? কারণ উনি চান না তুমি কোম্পানির কাজে যুক্ত থাকো। তুমি কাজ শিখে গেলে তো ওনার চুরি করতে অসুবিধা হবে। তুমি শুধু নিজের কাজের দিকে ফোকাস করো। আমি আজ তোমাকে দেখিয়ে দেব রিনভি, ওই প্রজেক্টের সব হিসাব আমি আজ নিখুঁত করে তোমার টেবিলে জমা দেব। সবটাই তো আমি চাই। আমি চাই তুমি সবাইকে তোমার কাজ দিয়ে জবাব দাও। এদিকে অফিসের পৌঁছানোর পর পরিবেশ একদম প্রফেশনাল হয়ে গেল। রিনভি নিজের কেবিনে চলে গেল আর আহনাফ নিজের ডেস্কে বসলো। নিধি আর তৌফিক সাহেব আগে থেকে কাজ শুরু করে দিয়েছে। আহনাফ গিয়ে ফাইলগুলো নিয়ে বসলো। ফাইলের ভেতর হিসাবগুলো খুব জটিল। গত কয়েক বছরে কোম্পানির আয় ব্যয়ের হিসাব মেলাতে হবে। আহনাফ ভাইয়া, আপনি কি আজ এই পুরো ফাইলটা শেষ করবেন? বস তো কাল এই ফাইলের জন্য খুব কড়া কথা শুনিয়েছেন। শেষ তো করতেই হবে নিধি, নইলে আজ আবার বসের ঝাড়ি খেতে হবে। তুমি আমাকে এই পুরনো ডাটাগুলো একটু বের করে দাও তো। আহনাফ সাহেব, আপনি সাবধানে হিসেব করবেন। এখানে একটা শূন্য এদিক ওদিক হলে কোম্পানি অনেক টাকার হিসাব গরমিল হয়ে যায়। আমি দেখছি তৌফিক সাহেব, আপনি চিন্তা করবেন না। আহনাফ গভীর মনোযোগ দিয়ে ফাইলে ডুবে গেল। সে সংখ্যাগুলোর দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার মাথার ভেতর একটা চিনচিনে ব্যথা শুরু হলো। সংখ্যাগুলো তার কাছে খুব পরিচিত মনে হচ্ছে। সে যেন এই হিসাবগুলো আগে থেকেই জানে। সে কলম দিয়ে খুব দ্রুত কিছু ক্যালকুলেশন করতে শুরু করলো। তার মনে হচ্ছে কেউ একজন তার কানের কাছে ফিসফিস করে সঠিক হিসাবটা বলে দিচ্ছে। আরে আহনাফ সাহেব, আপনি এত বড় হিসাব ক্যালকুলেটর ছাড়া মুখে মুখে কিভাবে মেলালেন? এটা তো অসম্ভব ব্যাপার। আমি জানি না তৌফিক সাহেব, হঠাৎ করে মাথায় চলে এলো। আমার মনে হলো যেন আমি এই হিসাবগুলো আগে থেকেই মুখস্থ জানি। আপনি তো দেখছি জিনিয়াস ভাইয়া, এত বড় ফিগার আপনি চোখের পলকে মিলিয়ে দিলেন। রিনভি নিজের কেবিন থেকে কাঁচের দেয়ালের ভেতর দিয়ে সব দেখছিল। আহনাফকে এভাবে দ্রুত কাজ করতে দেখে তার চোখে পানি চলে এলো। সে জানে কোম্পানির সব হিসাব একসময় আহনাফের নখ দর্পণে ছিল। সে ব্রেন এখনও আহনাফের ভেতরে আছে, শুধু একটা ধাক্কা দরকার। রিনভি নিজের চোখের পানি মুছে ফেলল। সে জানে এখন ইমোশনাল হলে চলবে না, তাকে আরও কঠোর হতে হবে। সে ইন্টারকমে পিয়ন জলিলকে ডাকলো। জলিল, আহনাফ সাহেবকে বলো তার ফাইল নিয়ে এক্ষুনি আমার কেবিনে আসতে। জি বস, আমি এখনই বলে দিচ্ছি। জলিল গিয়ে আহনাফকে খবর দিল। আহনাফ নিজের ফাইলটা গুছিয়ে নিয়ে রিনভির কেবিনে গেল। রিনভি খুব গম্ভীর মুখে বসে আছে। আহনাফ ফাইলটা টেবিলের উপর রাখলো। তুমি আমাকে ডেকেছো, এই যে ফাইলের সব হিসাব আমি মিলিয়ে দিয়েছি। এত তাড়াতাড়ি মিলিয়ে দিলে? নিশ্চয়ই অনেক ভুল করেছো। আমি চেক করে দেখছি। তুমি আগে চেক করে দেখো, আমি কোনো ভুল করিনি। রিনভি ফাইলটা খুলে দেখতে শুরু করলো। সে মনে মনে অবাক হয়ে যাচ্ছে। আহনাফ একদম নিখুঁতভাবে সব হিসাব মিলিয়েছে, কোথাও একটা বিন্দুমাত্র ভুল নেই। কিন্তু রিনভি সেটা প্রকাশ করলো না। সে ফাইলটা সজোরে টেবিলের উপর ছুঁড়ে মারল। তুমি কি কাজ করেছো এসব? এই পেজের 3 নাম্বার কলামের ডাটা তো কালকের রিপোর্টের সাথে মিলছে না। মিলবে কিভাবে? কালকের রিপোর্টে তো তৌফিক সাহেব ভুল ডাটা এন্ট্রি করেছিলেন। আমি সেটা ঠিক করে নতুন ডাটা বসিয়েছি। তুমি আমাকে না জানিয়ে ডাটা চেঞ্জ করেছো। তুমি নিজেকে কি ভাবো আহনাফ? তুমি কি এই কোম্পানির সিইও নাকি আমি? তুমি সিইও সেটা আমি জানি, কিন্তু ভুল ডাটা নিয়ে কাজ করলে তো কোম্পানির লোকসান হবে। আমি তো কোম্পানির ভালোর জন্যই এটা করেছি।
কোম্পানির ভালো মন্দ তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু আমার ইনস্ট্রাকশন ফলো করবে। তুমি সবার সামনে নিজেকে খুব হিরো প্রমাণের চেষ্টা করছো, তাই না? আমি হিরো প্রমাণের চেষ্টা করছি না রিনভি, তুমি আমার কাজটা বোঝার চেষ্টা করো। আমি কিছু বুঝতে চাই না, তুমি এক্ষুনি তোমার ডেস্কে যাও আর সবার সামনে এই ফাইলের প্রেজেন্টেশন রেডি করো। আমি দুপুরে কনফারেন্স রুমে তোমার প্রেজেন্টেশন দেখব, সেখানে কোনো ভুল হলে আমি তোমাকে আজ চরম শাস্তি দেব। আহনাফ রেগে গিয়ে ফাইলটা হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। তার খুব অপমান লাগছে। সে এত কষ্ট করে এত নিখুঁত একটা কাজ করলো আর রিনভি তাকে বকা দিল। সে ডেস্কে এসে খুব জোরে একটা ধাক্কা দিয়ে চেয়ারে বসলো। কি হলো ভাইয়া, বস কি আবার বকা দিয়েছেন? আর বলো না নিধি, এই মহিলার সাথে কাজ করা অসম্ভব। আমি ভুল ডাটা ঠিক করলাম আর সে উল্টো আমাকেই কথা শোনালো। বসের মেজাজ আজ মনে হয় খুব খারাপ। আহনাফ সাহেব, আপনি প্রেজেন্টেশনটা খুব সাবধানে রেডি করেন। বস কিন্তু কনফারেন্স রুমে কাউকে ছাড় দেন না। আমি প্রেজেন্টেশন এমনভাবে দেব যে আজ বসের মুখ বন্ধ হয়ে যাবে। আমি আজ দেখিয়ে দেব আমি কি করতে পারি। আহনাফ জিদ করে কাজে লেগে পড়ল। দুপুরের পর কনফারেন্স রুমে সবাই জড়ো হলো। রিনভি এসে একদম সামনের চেয়ারে বসলো। শায়লা প্রজেক্টর অন করলো। আহনাফ স্টেজে গিয়ে দাঁড়ালো। তার বুকে একটু ভয় কাজ করছে, কিন্তু চোখে মুখে একটা কঠিন জিদ। শুভ দুপুর সবাইকে। আমি আজ আমাদের নতুন প্রজেক্টের ফিনান্সিয়াল রিপোর্ট প্রেজেন্ট করতে যাচ্ছি। ভূমিকা বাদ দিয়ে আসল কথায় এসো আহনাফ, আমাদের সময় খুব কম। জি বস, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত 3 বছরের আমাদের রেভিনিউ গ্রাফ। এখানে একটা বিশাল বড় ভুল ছিল যা আমি আজকে সংশোধন করেছি। আহনাফ খুব সুন্দর করে পুরো ব্যাপারটা বুঝে বলতে শুরু করলো। তার কথা বলার ভঙ্গি আর আত্মবিশ্বাস দেখে সবাই অবাক হয়ে গেল। সে এমন কিছু লজিক দাঁড় করালো যা রিনভি নিজেও আগে ভাবেনি। আহনাফ যেন মুহূর্তের মধ্যে একজন দক্ষ বিজনেসম্যান হয়ে উঠেছে। তৌফিক সাহেব মুগ্ধ হয়ে শুনেছেন। রিনভি অবাক চোখে তাকিয়ে আছে। তার বুকের ভেতরটা গর্বে ভরে যাচ্ছে, কিন্তু সে মুখে একটা রাগী ভাব ধরে রাখলো। তুমি এই যে নতুন ইনভেস্টমেন্টের কথা বলছো, এর ফান্ডিং কোত্থেকে আসবে? তুমি কি হাওয়ায় প্রাসাদ বানাচ্ছো আহনাফ? ফান্ডিং হাওয়াই থেকে আসবে না বস। আমরা যদি আমাদের পুরনো 2টা ডেট প্রজেক্ট থেকে টাকা তুলে এই নতুন প্রজেক্টে লাগাই তাহলে আমাদের কোনো লোন নিতে হবে না। আমি এখানে তারও একটা ক্যালকুলেশন রেডি করেছি। ডেট প্রজেক্ট থেকে টাকা তোলা এত সহজ নয়। তুমি তো শুধু কাগজে কলমে হিসাব দেখাচ্ছ, প্র্যাকটিক্যাল জ্ঞান তোমার শূন্য। প্র্যাকটিক্যাল জ্ঞান শূন্য হতে পারে, কিন্তু আমার হিসাব 100 ভাগ খাঁটি। আপনি চাইলে বোর্ড মিটিংয়ে এটা প্রেজেন্ট করতে পারেন। বোর্ড মিটিংয়ে কি প্রজেক্টে করা হবে সেটা আমি ডিসাইড করব। তোমার প্রেজেন্টেশন মোটামুটি হয়েছে, কিন্তু ওভার কনফিডেন্ট হওয়ার কিছুই নেই। এখনো অনেক কাজ বাকি। মিটিং শেষ, সবাই কাজে যান। রিনভি উঠে কেবিনে চলে গেল। সবাই আহনাফকে এসে বাহবা দিতে লাগলো। আপনি আজ ফাটিয়ে দিয়েছেন আহনাফ সাহেব। বস মুখে যাই বলুক, আমি জানি বস আপনার কাজে খুব ইমপ্রেসড। আপনার কথা বলার স্টাইলটা একদম অন্যরকম ছিল ভাইয়া। মনে হচ্ছিল যেন আপনি অনেক বছর ধরে এই কাজ করছেন। থ্যাংক ইউ নিধি, কিন্তু বসের তো মন ভরল না। উনি তো সবসময় আমার খুদ ধরতেই ব্যস্ত। সারাদিনের কাজের পর সন্ধ্যায় আহনাফকে ভীষণ ক্লান্ত হয়ে পড়ল। রিনভি আজ একটু আগে অফিস থেকে বেরিয়েছে। আহনাফ বাসায় গিয়ে দেখলো ড্রয়িং রুমে আম্মু তার দাদি বসে আছেন। আয় বাবা আয়, আজ তুই এত ক্লান্ত কেন? তোর চোখ মুখ একদম বসে গেছে। আজ অফিসে অনেক চাপ ছিল আম্মু। রিনভি আজ আমাকে কনফারেন্স রুমে সবার সামনে প্রেজেন্টেশন দিতে বাধ্য করেছে। বৌমা তোকে সবার সামনে প্রেজেন্টেশন দিতে বলেছে? তুই তো এসব আগে কখনোই করিসনি। বৌমা কি ইচ্ছা করে তোকে বিপদে ফেলে? আমি জানি না দাদি, ওর মনে কি আছে আমি কিছুই বুঝতে পারি না। মাঝে মাঝে মনে হয় ও আমাকে কাজ শেখানোর নামে শুধু কষ্ট দিচ্ছে। তুই মন খারাপ করিস না বাবা। রিনবি হয়তো চায় তুই খুব তাড়াতাড়ি সব শিখে নে। যা তুই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য কফি পাঠাচ্ছি। আহনাফ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। তার মাথাটা খুব ধরেছে। কিছুক্ষণ পর রিনবি ঘরে ঢুকলো। রিনবির হাতে কফির মগ। সে এসে আহনাফের পাশে বসলো। কি গো মিস্টার প্রেজেন্টার,
মাথা ব্যথা করছে নাকি? মাথা ব্যথা করবে না তো কি করবে? তুমি তো সারাদিন আমাকে যন্ত্রের মতো খাটিয়েছ, একটু তো দয়া মায়া করতে পারো। অফিসে দয়া মায়া দেখালে কোম্পানি চলে না হানাফ। এই নাও কফি খাও, মাথা ব্যথা কমে যাবে। আমি কফি খাবো না, তুমি যাও এখান থেকে, আমি ঘুমাবো। ও বাবা, খুব তো অভিমান দেখছি। অভিমান করে থাকলে কিন্তু আজ রাতের আদরটুকু জুটবে না কপালে। আমার কোনো আদর লাগবে না, তুমি তোমার আদর তোমার কাছেই রাখো, বসের আদর আমি চাই না। রিনবি কফির মগটা সাইডে টেবিলে রেখে আহনাফের বুকের উপর শুয়ে পড়ল। আহনাফ তাকে সরানোর চেষ্টা করলো কিন্তু পারল না। তুমি কি সত্যি আমার উপর রেগে আছো হানাফ? আমি অফিসে তোমাকে বকা দিই বলে তোমার খুব খারাপ লাগে, তাই না? তুমি সবার সামনে আমাকে অপমান করো রিনভি, আমার কি কোনো সম্মান নেই? আমি এত কষ্ট করে হিসাব মেলালাম আর তুমি আমাকে বললে আমার প্র্যাকটিক্যাল জ্ঞান শূন্য। আমি তো ইচ্ছে করে বলেছি যাতে তুমি জিদ করে আরো ভালো কাজ করো। তুমি আজ কনফারেন্স রুমে কতটা ব্রিলিয়ান্ট ছিলে তুমি নিজেই জানো না হানাফ। আমি মুগ্ধ হয়ে তোমার কথা শুনছিলাম। সত্যি বলছো তুমি? তুমি মুগ্ধ হয়েছিলে? হ্যাঁ, সত্যি বলছি। আমার তো ইচ্ছে করছিল সবার সামনে তোমাকে বুকে জড়িয়ে ধরি, কিন্তু আমি তো সিইও, আমাকে তো গম্ভীরতা ধরে রাখতেই হবে। তুমি একটা ডাইনি রিনভি, তুমি খুব ভালো করে জানো কিভাবে আমার রাগ ভাঙাতে হয়। আমি ডাইনি হতে পারি, কিন্তু এই ডাইনিটা তোমাকে ভালোবাসে। তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই আহনাফ। রিনবি আহনাফের গালে একটা গভীর চুমু খেলো। আহনাফ রিনবিকে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। রিনবির ভেজা চুল থেকে একটা মিষ্টি শ্যাম্পুর গন্ধ আসছে। আহনাফ সেই গন্ধে নিজেকে হারিয়ে ফেলল। তুমি জানো রিনভি, আজ যখন আমি ফাইলটা নিয়ে কাজ করছিলাম তখন আমার মনে হচ্ছিল আমি এসব আগে থেকেই জানি। মনে হচ্ছিল যেন কেউ আমাকে ভেতর থেকে বলে দিচ্ছে কি করতে হবে। এটা তোমার আত্মবিশ্বাস আহনাফ। তুমি কাজ করতে করতে সব শিখে যাচ্ছ। দেখবে একদিন তুমি এই কোম্পানির সবচেয়ে সেরা মানুষ হয়ে উঠবে। আমি সেরা হতে চাই না রিনভি, আমি শুধু তোমার যোগ্য হতে চাই, যাতে কেউ তোমাকে বলতে না পারে তুমি একটা অপদার্থকে বিয়ে করেছো। কে বলে তুমি অপদার্থ? তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। তুমি শুধু আমার বুকে এইভাবেই থেকো। রাতের নিস্তব্ধতা ক্রমশ বাড়তে লাগলো। রিনবি উঠে গিয়ে ঘরের লাইট অফ করে দিল। জানালার পর্দাটা সরিয়ে দিতেই বাইরে চাঁদের আলো ঘরের ভেতরে এসে পড়ল। রিনবি আজ একটা কালো রঙের সিল্কি নাইটি পরেছে। চাঁদের আলোয় তাকে অদ্ভুত মায়াবী আর আকর্ষণীয় লাগছে। আহনাফ চোখ সরাতে পারছে না। তুমি কি জাদু জানো রিনভি? তোমাকে যত দেখি ততই যেন আমার তৃষ্ণা বেড়ে যায়। তৃষ্ণা মেটানোর জন্যই তো আমি তোমার কাছে এসেছি। আজ তুমি আমাকে যতটা খুশি করতে পারো করো। তুমি অফিসে এত রাগী থাকো আর রাতে এত আবেদনময়ী হয়ে যাও কিভাবে? আমার তো মনে হয় তুমি 2টা আলাদা মানুষ। আমি তোমার জন্য সব হতে পারি আহনাফ। অফিসে আমি তোমার রাগী বস, আর বিছানায় আমি তোমার পাগল করাবো। আহনাফ রিনবিকে নিজের বুকের উপর টেনে নিল। রিনবির নরম শরীর আহনাফের শরীরের সাথে মিশে গেল। আহনাফের হাত রিনবির পিঠে আলতো করে ঘুরতে লাগলো। রিনবি একটা দীর্ঘশ্বাস ফেলে আহনাফের কানে মুখ রাখল। আমাকে আরো শক্ত করে ধরো আহনাফ, আমাকে তোমার ভেতরে মিশিয়ে নাও। আজ আমি তোমাকে একটু ছাড়বো না রিনভি, আজ সারাদিনের সব কষ্ট আমি এই ভালোবাসার দিয়ে মুছে ফেলবো। আহনাফ রিনবির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। তাদের চুমুর তীব্রতা ক্রমশ বাড়তে লাগলো। রিনবির শরীর আহনাফের ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠছে। সে আহনাফের চুলগুলো হাতের মুঠোয় শক্ত করে ধরল। ঘরের ভেতরে পরিবেশ মুহূর্তে এক আদিম নেশায় পরিপূর্ণ হয়ে গেল। রিনবির কালো সিল্কের নাইটিটা কখন যেন শরীর থেকে খসে পড়ল, তারা কেউই টের পেল না। তুমি এত সুন্দর কেন রিনভি? তোমার শরীরের প্রতিটি ভাঁজে যেন নেশা লুকিয়ে আছে। এই নেশা শুধু তোমার জন্য আহনাফ। তুমি আমাকে পাগল করে দিচ্ছ। আমাকে আরো ভালোবাসো, আমাকে আরো আদর করো। আহনাফের শরীর রিনবির শরীরের উপর চেপে বসলো। রিনবি চোখ বন্ধ করে ভালোবাসার এই চরম সুখ অনুভব করতে লাগলো। তার মুখ থেকে শুধু আহনাফের নামটাই ফিসফিস করে বেরিয়ে আসছে। আহনাফ তার সবটুকু ভালোবাসার আবেগ দিয়ে রিনবিকে নিজের করে নিচ্ছে। তাদের এই গভীর মিলন প্রমাণ করে তারা একে অপরকে কতটা চায়। অফিসের সব নিয়ম, সব বকাঝাকা যেন এই বিছানায় এসে একটা মিথ্যে পরিণত হয়। এখানে শুধু 2জন প্রেমিক প্রেমিকা আছে যারা একে অপরের শরীরে আর মনে তৃষ্ণা মেটাতে ব্যস্ত। আহনাফ, আমি তোমাকে অনেক ভালোবাসি।
তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি তোমাকে ছেড়ে কোথায় যাব রিজভি? আমি তোমাকে ছেড়ে কোথায় যাব রিনভি? তুমি তো আমার প্রাণ, তোমাকে ছাড়া আমি বাঁচার কথা ভাবতেও পারি না। রাতের এই গভীর ভালোবাসা তাদের সম্পর্ককে আরও শক্ত করে তোলে। রিনবি মনে মনে জানে আগামী দিনগুলো আরও কঠিন হবে। চাচার ষড়যন্ত্র এখনও থামেনি। আহনাফকে আরও বড় বিপদে ফেলার চেষ্টা করা হবে, কিন্তু রিনবি প্রস্তুত। সে তার ভালোবাসার মানুষকে কোনোভাবেই হারতে দেবে না। সে আহনাফের হারানোর স্মৃতি ফিরিয়ে আনার জন্য সব কিছু করবে। এই বিশাল সাম্রাজ্যের আসল রাজা একদিন ঠিকই তার সিংহাসনে বসবে, আর রিনবি সেদিন গর্ব করে বলবে যে তার এই রাজা তার স্বামী। এদিকে সকালের মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে ঘরের ভেতর এসে পড়েছে। আহনাফ তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। কাল রাতের তীব্র ভালোবাসার পর তার শরীর একদম ক্লান্ত। রিনবি গোসল সেরে চুল মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়ালো। ভেজা চুল তাকে দারুণ সতেজ লাগছে। সে ঘাড় ঘুরিয়ে আহনাফের দিকে তাকালো। ছেলেটা উপর হয়ে শুয়ে আছে। রিনবি ধীর পায়ে বিছানার কাছে গিয়ে বসলো। আহনাফ ওঠো এবার, সকাল 8টা বেজে গেছে। আর একটু ঘুমোতে দাও না রিনভি, আমার শরীর ভীষণ ব্যথা করছে। শরীর তো ব্যথা করবেই, কাল রাতে তো খুব হিরোগিরি দেখাচ্ছিলে। এখন ওঠো, অফিসে যেতে হবে। আজ অফিসে না গেলে হয় না? আমি আজ সারাদিন তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। তুমিও আজ ছুটি নিয়ে নাও। বসের ছুটি নেওয়ার কোনো সুযোগ নেই আহনাফ, আর তোমারও নেই। আজ অফিসে বিদেশি ক্লায়েন্টদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। বিদেশি ক্লায়েন্ট? আমাকে তো তুমি কাল এসব কিছু বলনি। বলিনি কারণ তুমি টেনশন করতে। এখন তাড়াতাড়ি উঠে রেডি হও, মিটিংয়ে তোমাকে প্রেজেন্টেশন দিতে হবে। কি বলছো তুমি? আমি বিদেশি ক্লায়েন্টদের সামনে প্রেজেন্টেশন দেব? আমি তো ইংরেজি ঠিকমতো বলতে পারলেও ব্যবসার টার্মগুলো সব জানি না। আমি পারবো না। তুমি পারবে আহনাফ, আমি জানি তুমি পারবে। তুমি শুধু আত্মবিশ্বাস রাখো। এখন আর কথা না বাড়িয়ে সোজা বাথরুমে যাও। তুমি ইচ্ছা করে আমাকে বিপদে ফেলো রিনভি। আমি যদি আজ মিটিংয়ে নার্ভাস হয়ে সব গুলিয়ে ফেলি, তাহলে তো কোম্পানির বিশাল লোকসান হবে। লোকসান হলে আমি বুঝে নেব। তুমি শুধু তোমার সেরাটা দেবে, আর যদি ভালো করতে পারো তাহলে আজ রাতে তোমার জন্য বিশেষ একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ দেবে আমাকে? সেটা তো রাতেই দেখতে পাবে। এখন যদি না ওঠো তাহলে কিন্তু সারপ্রাইজ ক্যান্সেল হয়ে যাবে। সারপ্রাইজের কথা শুনে আহনাফ এক লাফে বিছানা থেকে উঠে পড়ল। রিনবি খিলখিল করে হেসে উঠল। আহনাফ বাথরুমে ঢুকে যাওয়ার পর রিনবি নিজের শাড়ি ঠিক করতে লাগলো। আজ সে একটা সাদা রঙের জামদানি শাড়ি পরেছে। একটু পরেই দুজনে রেডি হয়ে ডাইনিং টেবিলে এলো। সেখানে পরিবারের সবাই আগে থেকেই উপস্থিত। চাচার মুখ আজ খুব গম্ভীর। কি রেনবে মা, আজ তোমার মানুষের ক্লায়েন্টদের সাথে আমাদের ডিল ফাইনাল হওয়ার কথা। তুমি কি সব প্রস্তুতি নিয়েছো? জি চাচা, সব প্রস্তুতি নেওয়া শেষ। আহনাফ আজ প্রেজেন্টেশন দেবে। ও পুরো প্রজেক্টটা খুব ভালোভাবে স্টাডি করেছে। তুমি কি পাগল হয়ে গেছো রেনবি? এত বড় একটা ডিল তুমি আহনাফের হাতে ছেড়ে দিচ্ছ। ক্লায়েন্টরা যদি বিরক্ত হয়ে ডিল ক্যান্সেল করে দেয় তাহলে কোম্পানির কত বড় ক্ষতি হবে তুমি জানো? ভাইজান, আপনি সকাল সকাল নেগেটিভ কথা বলা শুরু করলেন। আহনাফ তো কাল অফিসে খুব ভালো প্রেজেন্টেশন দিয়েছে। তৌসিফ সাহেব আমাকে ফোন করে ওর অনেক প্রশংসা করলেন। তৌফিক তো রিনভির চামচা, সে তো রিনভিকে খুশি করার জন্যই এসব বলবে। আহনাফ জীবনে ব্যবসা করেছে নাকি যে সে বিদেশিদের সাথে ডিল করবে? আপনারা আমার ছেলেটাকে একটু উৎসাহ তো দিতে পারেন, তা না করে সারাক্ষণ শুধু ভয় দেখান। আম্মু আপনি চিন্তা করবেন না, আহনাফ খুব ভালো করবে। আর চাচা, আমি সিইও হিসাবে সব রিস্ক নিজের কাঁধে নিচ্ছি। ডিল ক্যান্সেল হলে আমি বোর্ডে জবাবদিহি করব। ঠিক আছে, করো তোমার যা ইচ্ছে, কিন্তু মনে রেখো এই ডিল হাতছাড়া হলে আমি কিন্তু তোমাকে সিও পদ থেকে সরানোর জন্য বোর্ডে প্রস্তাব তুলব। চাচা, আপনি রিনভিকে থ্রেট দিচ্ছেন কেন? আমি যদি ডিল ফাইনাল করতে পারি তাহলে আপনি কি করবেন? আপনি কি কোম্পানি থেকে ইস্তফা দেবেন? তুমি আমাকে চ্যালেঞ্জ করছো না? ঠিক আছে, তুমি যদি আজ ডিল ফাইনাল করতে পারো আমি আর কোনোদিন তোমার কাছে নাক গলাবো না। বেশ, তাহলে কথা ফাইনাল। আহনাফ চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। নাস্তা শেষ করে তারা দুজনে অফিসে চলে এলো। গাড়িতে পুরো রাস্তা আহনাফ চুপচাপ ছিল। তার বুকের ভেতর ভয় আর জিদ দুটোই কাজ করছে। সে কোনোভাবে আজ রিনভিকে হারতে দিতে পারে না। অফিসে ঢোকার পর রিনভি সোজা নিজের কেবিনে চলে গেল। সে আহনাফকে তার ডেস্কে গিয়ে বসতে বলল।
আহনাফ ডেস্কে যেতেই নিধি আর তৌফিক সাহেব তাকে ঘিরে ধরল। আহনাফ ভাইয়া, আপনি আজ প্রেজেন্টেশন দেবেন শুনে তো আমারই হাত পা কাঁপছে। মালয়েশিয়ান ক্লায়েন্টরা নাকি খুব কড়া হয়। নিধি, তুমি ইনাকে ভয় দেখো না। আওনা সাহেব, আপনি শুধু ফোকাস ঠিক রাখবেন। আমি সব ফাইল আপনার ডেস্কে রেডি করে রেখেছি। থ্যাংক ইউ তৌফিক সাহেব। আমি একটু ফাইলগুলো দেখতে চাই। মিটিং কখন শুরু হবে? মিটিং ঠিক দুপুর 12টায়। ক্লায়েন্টরা 11টার দিকেই চলে আসবে। বস আপনাকে একবার ওনার কেবিনেই রাখছেন। আহনাফ লম্বা করে শ্বাস নিয়ে রিনভির কেবিনে গেল। রিনভি ল্যাপটপে কিছু একটা দেখছিল। আহনাফকে দেখে সে ল্যাপটপ বন্ধ করে দিল। তার চেহারায় সেই কড়া বসের লোক। ফাইলগুলো দেখেছো তুমি? সব ডাটা মুখস্থ হয়েছে? আমি দেখছি রিনভি, কিন্তু এত অল্প সময়ে সব ডাটা মুখস্থ করা কি সম্ভব? সম্ভব না হলে তোমাকে পারতে হবে আহনাফ। ক্লায়েন্টরা যখন ক্রস কোয়েন্সেশন করবে তখন তুমি যদি আমতা করো তাহলে ইমপ্রেশন খারাপ হবে। তুমি এত প্রেশার দিচ্ছ কেন আমাকে? আমি তো চেষ্টা করছি। চেষ্টা করলে হবে না, আমাকে রেজাল্ট দিতে হবে। তুমি যদি আজ ফেল করো তাহলে তুমি আমার স্বামী হলেও আমি তোমাকে কোম্পানি থেকে বের করে দেব। তুমি এত নিষ্ঠুর হতে পারো রিনভি? তুমি জানো চাচা আজ সকালে কি বলেছেন? তারপরেও তুমি আমার সাথে এমন ব্যবহার করছো। অফিসে আমাদের কোনো সম্পর্ক নেই আহনাফ। এখানে আমি বস আর তুমি একজন এমপ্লয়ি। তুমি যদি গিয়ে প্রস্তুতি নাও, আমি কোনো ভুল দেখতে চাই না। আহনাফ রেগে কেবিন থেকে বেরিয়ে এলো। তার খুব অপমান লাগছে। সে নিজের ডেস্কে এসে রাগে ফাইলগুলো উল্টাতে লাগলো। সে মনে মনে প্রতিজ্ঞা করলো আজ রিনভিকে দেখিয়ে দেবে সে অপদার্থ নয়। 11টার দিকে মালয়েশিয়ান ক্লায়েন্ট মিস্টার হ্যারিস আর তার টিম অফিসে এলো। রিনভি কাছে নিজে গিয়ে তার রিসিভ করে কনফারেন্স রুমে নিয়ে গেল। চাচাও সেখানে এসে বসলেন। তার চোখে মুখে একটা শয়তানি হাসি। 12টার সময় আহনাফ কনফারেন্স রুমে ঢুকলো। মিস্টার হ্যারিস, দিস ইজ আহনাফ, our project head. He will protect the details too. Nice to meet you, man. Let's see what you have got. You don't have much time. নাইস টু মিট ইউ টু স্যার। প্লিজ লুক অ্যাট দ্য স্ক্রিন। আহনাফ প্রেজেন্টেশন শুরু করলো। প্রথম দিকে সে একটু নার্ভাস ছিল, কিন্তু ধীরে ধীরে সে সাবলীল হতে শুরু করলো। সে খুব সুন্দর করে প্রজেক্টের ফিউচার প্ল্যান আর প্রফিট মার্জিন বুঝিয়ে বলতে লাগলো। রিনভি খুব মুগ্ধ হয়ে শুনছিল, কিন্তু হঠাৎ মিস্টার হ্যারিস তাকে থামিয়ে দিলেন। ওয়েট মিস্টার আহনাফ, আপনি যে প্রফিট মার্জিন দেখাচ্ছেন সেটা তো আনরিয়ালিস্টিক। আপনারা এই সেম প্রজেক্ট গত বছর লঞ্চ করেছেন। আমি কেন আপনাদের স্টক করব? মিস্টার হ্যারিসের কথায় পুরো কনফারেন্স রুম স্তব্ধ হয়ে গেল। চাচা বাঁকা হেসে রিনভির দিকে তাকালেন। আহনাফ একটু ঘাবড়ে গেল। সে গত বছরের প্রজেক্টরের ব্যাপারে কিছুই জানে না। তার মাথা কাজ করছে না। হঠাৎ তার মাথায় ভেতরে একটা তীব্র ব্যথা শুরু হলো। ব্যথায় সে চোখ বন্ধ করে ফেলল। তার চোখের সামনে কিছু আবছা ছবি ভেসে উঠতে লাগলো। সে দেখতে পেল সে এই কনফারেন্স রুমেই দাঁড়িয়ে আছে আর কারো সাথে খুব জোরে তর্ক করছে। এই লোকটার কেউ নয়, এই মিস্টার হ্যারিস। আহনাফ, কি হলো তোমার? তুমি চুপ করে আছো কেন? মিস্টার হ্যারিসকে জবাব দাও। স্যার, গত বছর আমরা লস করিনি। আপনি আমাদের সাথে যে এগ্রিমেন্ট করেছিলেন সেখানে সাপ্লাই চেইন ডিলে হওয়ার কারণে একটা পেনাল্টি ক্লজ ছিল। আপনার টিম সেটা ইচ্ছা করে হাইড করেছিল। আহনাফের কথা শুনে মিস্টার হ্যারিসের চোখ কপালে উঠে গেল। রিনভি অবাক হয়ে আহনাফের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে আহনাফের ব্রেন পুরনো মেমোরি থেকে ডাটা রিকভার করছে। চাচা একদম হা হয়ে বসে আছেন। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? আমাদের টিম কোনো কিছু হাইড করেনি। স্যার, আমার কাছে সব ডকুমেন্টস আছে। আপনি চাইলে আমি এখনই প্রমাণ করতে পারি। সেবার আমরা লস করিনি, বরং আমরা আপনাদের কোম্পানিকে বাঁচানোর জন্য ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছিলাম। এই নতুন প্রজেক্টে আপনারা যদি আমাদের সাথে ডিল না করেন তাহলে আপনাদের শেয়ার মার্কেটে অনেক বড় ধস নামবে। ওকে, কাম ডাউন মিস্টার আহনাফ।
ইউ আর এ ভেরি স্মার্ট বিজনেসম্যান। আমি মাস্টার অ্যাডমিন। আপনি একদম পয়েন্টের কথা বলেছেন। থ্যাংক ইউ স্যার। বিজনেসে ট্রাস্ট খুব ইম্পর্টেন্ট। আমরা আপনাদের বেস্ট কোয়ালিটি এনশিওর করব। আপনি আমাদের প্রফিট মার্জিনটা আরেকটা বার দেখুন। এখানে আপনাদেরও 25% গ্রোথ হবে। আহনাফ এরপর বাকি প্রেজেন্টেশন এত সুন্দর করে প্রফেশনালভাবে শেষ করলো যে মিস্টার হ্যারিস উঠে দাঁড়িয়ে তালিও দিলেন। তিনি আহনাফের সাথে হাত মিলিয়ে তখনই ডিলে সাইন করে দিলেন। চাচা রাগে মুখ লাল করে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেলেন। রিনভির চোখ পানিতে ভরে আসছে। সে কোনো মতেই নিজেকে সামলে নিল। ক্লায়েন্টরা চলে যাওয়ার পর কনফারেন্স রুমে শুধু আহনাফ আর রিনভি রইল। তুমি এটা কিভাবে করলে আহনাফ? তুমি গত বছরের প্রজেক্টের কথা কিভাবে জানলে? আমি জানি না রিনভি, যখন লোকটা আমাকে জেরা করছিল তখন হঠাৎ আমার মাথায় একটা ব্যথা হলো আর আমার মনে হলো আমি লোকটাকে আগে থেকেই চিনি। আমি যেন এই কথাগুলো আগেও তাকে বলেছিলাম। তোমার কি আরো কিছু মনে পড়ছে আহনাফ? তোমার অতীত নিয়ে কোনো কিছু? না, শুধু ওই মুহূর্তটাই মনে পড়লো। আমার মাঝে মাঝে খুব কনফিউজড লাগে রিনভি। আমি কে? আমি এসব বিজনেস টার্ম কিভাবে জানি? তুমি বেশি ভেবো না আহনাফ। তুমি আজ খুব বড় একটা কাজ করেছো। কোম্পানির অনেক বড় একটা ডিল তুমি ফাইনাল করেছো। আই এম সো প্রাউড অফ ইউ। প্রাউড হলে তো শুধু মুখে বললে হবে না। সকালে কিন্তু সারপ্রাইজের কথা বলছিলে। আজ আমি কোনো ছাড় দেব না। ছাড় তো আমি তোমাকেও দেব না। আজ তুমি যা চাইবে তাই পাবে। এখন চলো, অনেক কাজ বাকি। সারাদিন অফিসে একটা উৎসব ভাব। এত বড় ডিল ফাইনাল হওয়ার কারণে সবাই খুব খুশি। তৌফিক সাহেব আর নিধি এসে আহনাফকে অনেক অভিনন্দন জানালো। বিকেলে অফিস ছুটির পর আহনাফ আর রিনবি একসাথে গাড়িতে উঠলো। আজ রিনবি ড্রাইভ করছে আর আহনাফ পাশে বসে রিনবির দিকে মুক্ত হয়ে তাকিয়ে আছে। তোমাকে আজ খুব সুন্দর লাগছে রিনভি। আমার তো ইচ্ছে করছে গাড়ি থামিয়ে তোমাকে আদর করি। একদম পাগলামি করবে না আহনাফ। রাস্তায় এত মানুষের সামনে আমি এসব করতে পারবো না। বাসায় চলো, আজ তোমাকে আমি পাগল করে দেব। তুমি তো এমনিতেই আমাকে পাগল করে রেখেছো। তোমার ওই রাগী বসের রূপ আর রাতের এই মিষ্টি বউয়ের রূপ আমি কিছুতেই মেলাতে পারি না। মেলাতে হবে না, তুমি শুধু দুটো রূপই উপভোগ করো। আচ্ছা, চাচাকে আজ কনফারেন্স রুমে দেখেছো? ওনার তো মুখ একদম কালো হয়ে গিয়েছিল। চাচার অহংকার আজ ভেঙে গেছে। উনি ভেবেছিলেন আমি কিছুই পারবো না, কিন্তু আমি ওনাকে দেখিয়ে দিয়েছি। তুমি এইভাবেই সবাইকে দেখিয়ে দেবে আহনাফ। তুমি একদিন অনেক বড় জায়গায় যাবে। বাসায় পৌঁছানোর পর পরিবেশ একদম অন্যরকম। আব্বু আর আম্মু ড্রয়িং রুমে বসে আছেন। তাদের মুখ হাসিতে উজ্জ্বল। আহনাফকে দেখে আম্মু এসে জড়িয়ে ধরলেন। আমার ছেলে আজ এত বড় একটা ডিল ফাইনাল করেছে। আমি আজ তোর পছন্দের সব রান্না করেছি বাবা। আই এম প্রাউড অফ ইউ মাই সন। তৌসিফ সাহেব আমাকে সব বলেছেন। তুমি যেভাবে ক্লায়েন্টদের হ্যান্ডেল করেছিস সেটা সত্যিই প্রশংসার দাবিদার। সব রিনভির জন্য আব্বু। ও আমাকে গাইড না করলে আমি কিছুই পারতাম না। ও আমাকে এত প্রেশার দেয় বলেই আমি কাজ শিখতে পারছি। বৌমা তো লক্ষ্মী, সে তো তোর ভালোই চাইবে। এবার তো ফ্রেশ হয়ে নেই, আমি খাবার দিচ্ছি। এদিকে চাচার চাচি ডাইনিং টেবিলে এলেন না। তারা ঘরেই খাবার খেয়ে নিলেন। আহনাফ আর রিনভি খুব আনন্দে তারা সবার সাথে রাতের ডিনার শেষ করলো। খাওয়া শেষে তারা নিজেদের ঘরে চলে এলো। রিনভি দরজা বন্ধ করে দিয়ে আহনাফের দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে মুখে এক অদ্ভুত মাদকতা। এবার আমার সারপ্রাইজটা দাও রিনভি। আমি আর ওয়েট করতে পারছি না। দিচ্ছি বাবা, এত অধৈর্য হচ্ছ কেন? তুমি বিছানায় গিয়ে বসো, আমি আসছি। রিনভি বাথরুমে চলে গেল। আহনাফ বিছানায় বসে বুকের ধুকপুকানি কমানোর চেষ্টা করছে। আছে সত্যি খুব খুশি। সে প্রমাণ করতে পেরেছে সে অপদার্থ নয়। কিছুক্ষণ পর বাথরুমের দরজা খুলল। রিনভি বেরিয়ে এলো একটা কালো রঙের ট্রান্সপারেন্ট বেবি ডল পরে। পোশাকটা এতটাই আবেদনময় যে আহনাফ চোখ ফেরাতে পারছে না। রিনভির ফর্সা শরীরের সব বাঁক পোশাকটার ভেতর দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠোঁটে হালকা লাল লিপস্টিক আর চুলে একটা মিষ্টি পারফিউমের গন্ধ। সে ধীর পায়ে হেঁটে এসে আহনাফের কোলে বসে পড়ল। রিনভি, তুমি আজ আমাকে মেরে ফেলার প্ল্যান করেছো। এই পোশাকে তোমাকে কতটা সেক্সি লাগছে তুমি জানো না। আমি তো চাই তুমি আজ আমার রূপে পাগল হয়ে যাও। তুমি আজ অনেক বড় একটা জয় এনে দিয়েছো। এটা তারই পুরস্কার। পুরস্কারটা আমি মন ভরে নিতে চাই। তুমি শুধু
বাধা দেবে না। আজ কোনো বাধা নেই। আজ তুমি আমার বস। তুমি আমাকে যেভাবে খুশি সেভাবে শাসন করতে পারো। আহনাফ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে রিনভিকে 2 হাতে জড়িয়ে ধরে তার ঠোঁটে তীব্র একটা চুমু বসিয়ে দিল। রিনভি আহনাফের গলার কাছে মুখ লুকিয়ে ছোট ছোট চুমু দিতে লাগলো। আহনাফের সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। সে রিনভিকে পাঁজাগোলা করে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। ঘরের লাইটটা অফ করে শুধু একটা লাল রঙের বেড ল্যাম্প জ্বালিয়ে দিল। লাল আলোয় রিনভিকে একেবারে স্বর্গের অপ্সরে মনে হচ্ছিল। আমি তোমাকে কতটা ভালোবাসি রিনভি, তুমি কোনোদিন বুঝতে পারবে না। তুমি আমার জীবনের সব অন্ধকার দূর করে দিয়েছো। তুমি আমার আলো আহনাফ। তুমি আছো বলেই আমি এতটা লড়াই করতে পারি। আমাকে আরো কাছে টেনে নাও। আমাকে তোমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও। আহনাফ রিনভির পোশাকের সরু ফিতাগুলো আলতো করে সরিয়ে দিল। রিনভি লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢাকলো। আহনাফ রিনভির হাত দুটো সরিয়ে দিয়ে ওর কপালে, চোখে আর গালে গভীর চুমু দিতে লাগলো। আহনাফের উষ্ণ নিঃশ্বাস রিনভির ঘাড়ে এসে পড়তেই সে কেঁপে উঠল। আহনাফের হাত রিনভির সারা শরীরে বিচরণ করছে। রিনভি খিলখিল করে হাসছে আর আহনাফকে আরও শক্ত করে জড়িয়ে ধরছে। তাদের এই খুনসুটি আর ভালোবাসা ঘরের পরিবেশকে মুহূর্তে চরম আবেদনময় করে তুলল। তুমি অফিসে এত শাসন করো, আর এখন দেখো আমার কোলে শুয়ে কেমন বিড়ালের মতো আদরে হয়ে আছো। আমি তো তোমার আদরের বিড়ালই। অফিসে আমাকে বাধ্য হয়ে বাঘিনী সাজতে হয়, কিন্তু তুমি যখন আমাকে এইভাবে ছো তখন আমার সব কঠিন্য গলে জল হয়ে যায়। আজ রাতে আমি সেই জল পান করে তৃষ্ণা মেটাবো। তুমি তৈরি তো রিনভি? আমি সবসময় তোমার জন্য তৈরি হানাফ। তুমি এসো, আমাকে তোমার ভালোবাসার সাগরে ডুবিয়ে দাও। দুটো তৃষ্ণার্ত শরীর একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। রাতের নিস্তব্ধতা শুধু তাদের ভালোবাসার মিষ্টি শব্দে ভেঙে যাচ্ছে। রিনভি আহনাফের পিঠে নখ দিয়ে আঁচড় কাটছে আর আহনাফ রিনভিকে ভালোবাসার চরম সুখ দিচ্ছে। তাদের এই তীব্র মিলন তাদের সম্পর্ককে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে শুধু তারা দুজনই আছে। পৃথিবীর আর কোনো নিয়ম কানুন তাদের আটকাতে পারবে না। রিনভি চোখ বন্ধ করে আহনাফের আদর অনুভব করছে। তার মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। আহনাফ তাকে এতটা ভালোবাসবে সেটা সে স্বপ্নেও ভাবেনি। সে শুধু প্রার্থনা করেছে আহনাফের স্মৃতি ফিরে এলেও যেন এই ভালোবাসা কখনো না কমে। রিনভি, তুমি কাঁদছো কেন? আমার কি কোনো কষ্ট হয়েছে তোমার? না আহনাফ, এটা সুখের কান্না। আমি এত সুখী যে আমার কান্না পাচ্ছে। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাবে না। আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো পাগলি? তুমি তো আমার শ্বাস। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচবো না। তুমি অনেক ভালো আহনাফ। আই লাভ ইউ সো মাচ। আহনাফ রিনভির চোখের জল মুছে দিয়ে তাকে আবার নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। রাতের এই গভীরতা তাদের ভালোবাসা যেন আরও পবিত্র আর খাঁটি হয়ে উঠল। তারা একে অপরকে নিজেদের সবটুকু দিয়ে অনুভব করছে। কালকের দিনটা হয়তো আরও অনেক কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসবে, কিন্তু আজকের রাতটা শুধু তাদের দুজনের পাগল করা প্রেমের সাক্ষী হয়ে রইল এই রাত। ভোরবেলা হঠাৎ করে আহনাফের ঘুম ভেঙে গেল। তার মাথার ভেতর একটা তীব্র যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন হাতুড়ি দিয়ে তার মাথার ভেতর পেটাচ্ছে। যন্ত্রণায় সে কপাল চেপে ধরে বিছানায় উঠে বসল। তার গোঙানির শব্দে রিনভিরও ঘুম ভেঙে গেল। রিনভি তাড়াহুড়া করে উঠে লাইট জ্বালিয়ে দিল। কি হয়েছে আহনাফ? তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমার মাথাটা ফেটে যাচ্ছে রিনভি। আমার চোখের সামনে সব কেমন যেন অন্ধকার হয়ে আসছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম এত প্রেশার নিও না। কালকের মিটিংয়ের পর থেকেই তোমার এমন হচ্ছে। তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। আমার মনে হচ্ছে আমার মাথার ভেতর অনেক পুরনো কিছু কথা ঘুরপাক খাচ্ছে। কিছু ঝাপসা মুখ আমি দেখতে পাচ্ছি। একটা গাড়ি অ্যাক্সিডেন্টের দৃশ্য বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। তুমি একদম শান্ত হও আহনাফ, বেশি চিন্তা করবে না। আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। না, ডাক্তার লাগবে না। তুমি শুধু একটু আমাকে জড়িয়ে ধরে রাখো। তোমার গায়ের গন্ধ পেলে আমার সব ব্যথা কমে যায়। রিনভি আহনাফকে নিজের বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরল। রিনভির চোখে জল এসে বেরোয়েছে। সে বুঝতে পারছে আহনাফের হারানো স্মৃতি খুব তাড়াতাড়ি ফিরে আসতে চলেছে, কিন্তু এই প্রক্রিয়াটা আহনাফের জন্য খুব কষ্টের।
সকাল হওয়ার পর আহনাফের ব্যথাটা একটু কমলো। রিনভি তাকে আজ অফিসে যেতে নিষেধ করলো। তুমি আজ একদম বিছানা থেকে উঠবে না, আমি অফিসে গিয়ে সব সামলে নেব। না, আমাকে আজ অফিসে যেতেই হবে রিনভি। আজ কোম্পানির অ্যানুয়াল বোর্ড মিটিং আছে। চাচা নিশ্চয়ই সেখানে অনেক বড় কোনো ঝামেলার প্ল্যান করে রেখেছেন। আমি তোমাকে একা বিপদে ফেলে বাসায় বসে থাকতে পারবো না। তুমি এত চিন্তা করো না, চাচার সব ষড়যন্ত্র মোকাবেলা করার শক্তি আমার আছে। তুমি শুধু নিজের খেয়াল রাখো। আমি তোমার কোনো কথা শুনবো না রিনভি, আমি অফিসে যাবই, তুমি আমাকে আটকাতে পারবে না। এদিকে আহনাফের জেদের কাছে রিনভি হার মানতে বাধ্য হলো। দুজনে তৈরি হয়ে ডাইনিং টেবিলে এলো। সেখানে পরিবারের সবাই আগে থেকে উপস্থিত। চাচার মুখে আজ এক অদ্ভুত হাসি। কি রেনবি মা, আজ তো অ্যানুয়াল বোর্ড মিটিং, তুমি কি তোমার সিও পদ ছাড়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছো? আমি আমার পথ ছাড়বো কেন চাচা? আমি তো কোম্পানির ভালোই করছি। কালকের এত বড় মালয়েশিয়ান ডিল তো আমরাই ফাইনাল করলাম। একটা ডিল ফাইনাল করেই তুমি আকাশে উঠছো। তুমি কোম্পানির যত টাকা তছরূপ করেছো তার সব হিসাব আজ সবার সামনে বের হবে। আপনারা সকাল সকাল আবার শুরু করলেন। রিনভি এই কোম্পানির জন্য দিনরাত পরিশ্রম করে, আর আপনারা শুধু ওর দোষ ধরেন। রিনভি মা, তুমি ওদের কথায় মন খারাপ করো না। তুমি তোমার মতো করে কোম্পানি চালাও, আমরা তোমার সাথে আছি। আমার বৌমার মতো মেয়ে লাখে একটা হয়, আল্লাহ অনেক বড় করবে। আপনারা সবাই মিলে এই মেয়েটার কথা অন্ধ হয়ে গেছেন। আজ অফিসে চলেন সবাই, আজ আমি প্রমাণ করে দেব এই মেয়ে কত বড় ধোঁকাবাজ। শয়তানি হাসি। চাচার কথায় আহনাফের রাগ চরম পর্যায়ে পৌঁছে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। খাওয়া শেষ করে সবাই একসাথে অফিসের দিকে রওনা হলো। অফিসে ঢোকার পর থেকে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। অফিসের সব স্টাফ বুঝতে পারছে আজ অনেক বড় কিছু ঘটতে চলেছে। তৌফিক সাহেব আর নিধি খুব চিন্তিত মুখে আহনাফের কাছে এলেন। আনা সাহেব, আজ নাকি বোর্ড মিটিংয়ে বসকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা হবে। আপনার চাচা নাকি অনেক বাইরের শেয়ার হোল্ডারদের ডেকে এনেছেন। আমাদের তো খুব ভয় লাগছে ভাইয়া, বস চলে গেলে আমাদের এই কোম্পানির কি হবে? আপনারা একদম চিন্তা করবেন না, রিনভি এত সহজে হার মানার মেয়ে নয়, আর আমি তো ওর সাথে আছি। ঠিক 11টার সময় কনফারেন্স রুমে অ্যানুয়াল বোর্ড মিটিং শুরু হলো। বিশাল একটা টেবিলের চারপাশে কোম্পানির সব শেয়ার হোল্ডাররা বসে আছেন। রিনভি একদম মাঝখানে সিওর চেয়ারে বসা, তার পাশ আহনাফ দাঁড়িয়ে আছে। চাচা উঠে দাঁড়িয়ে কথা বলতে শুরু করলেন। উপস্থিত সবাইকে ধন্যবাদ আজ এখানে আসার জন্য। আমি সরাসরি মূল কথায় আসছি। আমাদের বর্তমান সিও রেনবি বিগত কয়েক মাস ধরে কোম্পানির ফান্ড থেকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছে, আর এই কাজে তাকে সাহায্য করছে তার স্বামী আহনা। মুখ সামলে কথা বলবেন চাচা, আপনি কোনো প্রমাণ ছাড়া এত বড় অপরাধ আমাকে দিতে পারেন না। প্রমাণ তো আমার হাতে আছে, এই যে ব্যাংক স্টেটমেন্ট। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে তুমি কোম্পানির 3 কোটি টাকা একটা ফেক অ্যাকাউন্টে সরিয়েছ। চাচা কিছু কাগজ টেবিলের উপর ছড়ে মারলেন। সবাই কাগজগুলো দেখতে লাগলো। রিনভি অবাক হয়ে কাগজগুলোর দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারলো চাচা ফেক ডকুমেন্ট তৈরি করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এগুলো সব ভুয়া কাগজ, আপনি ইচ্ছে করে আমাকে ফাঁসানোর জন্য এসব বানিয়েছেন। চোর তো সবসময় নিজেকে নির্দোষী দাবি করে। শুধু তাই নয়, তুমি একটা অপদার্থ পাগলকে বিয়ে করেছ যাতে এই কোম্পানির পুরো দখল তুমি নিতে পারো। আহনাফের তো নিজের নামটাও ঠিকমতো থাকে না, তাকে তুমি প্রজেক্টের বানিয়েছ। তুমি আমাদের সবাইকে বোকা ভেবেছ। ভাইজান, আপনি আমার ছেলেকে পাগল বলছেন, এটা কিন্তু আমি মেনে নেব না। তুমি চুপ করো। তোমার ছেলে একটা মানসিক প্রতিবন্ধী। আজ থেকে 3 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে ওর মেমোরি নষ্ট হয়ে গেছে। ওর ব্রেন একটা 5 বছরের বাচ্চার মতো। রিনভি সেই সুযোগ নিয়ে ওকে বিয়ে করে এই কোম্পানির মালিক সেজে বসেছে। আমি আজ বোর্ড মেম্বারদের সবার সিগনেচার নিয়ে এসেছি। আজকে রিনভিকে এই পদ থেকে সরে দাঁড়াতে হবে। আমি এই কোম্পানি ছেড়ে কোথাও যাব না। এই কোম্পানি আমার স্বামীর, আমি এর রক্ষা করব। অনেক হয়েছে তোমার নাটক। সিকিউরিটি, এই মেয়েটাকে ঘর ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দাও, আর এই পাগলটাকেও ওর সাথে বের করে দাও। এদিকে সিকিউরিটি গার্ডরা রিনভির দিকে এগিয়ে আসতে লাগলো। চাচা সামনে গিয়ে রিনভির হাত ধরে তাকে চেয়ার থেকে টেনে তোলার চেষ্টা করলেন। রিনভি বাধা দিতে গেলে চাচা তাকে সজোরে একটা ধাক্কা মারলেন। রিনভি ছিটকে ফ্লোরে পড়ে গেল। তার কপাল টেবিলের কোণে লেগে রক্ত বের হতে লাগলো। আহনাফের দৃশ্য দেখে পাথর হয়ে গেল। তার চোখের সামনে রিনভির কপাল থেকে রক্ত ঝরছে।
হঠাৎ করে আহনাফের মাথার ভেতর যেন একটা বোম ব্লাস্ট হলো। যন্ত্রণায় সে হাঁটু গেড়ে বসে পড়ল। তার 2 হাত দিয়ে মাথা চেপে ধরে সে চিৎকার করে উঠল। তার চোখের সামনে পুরনো সব স্মৃতি একবারে পরিষ্কার হয়ে ফিরে আসতে শুরু করলো। 3 বছর আগের এই ভয়াবহ অ্যাক্সিডেন্ট, চাচার ষড়যন্ত্র, রিনভি যে তার পার্সোনাল সেক্রেটারি ছিল, রিনভির সেই পাগলের মতো ভালোবাসা, সব কিছু একটা মুভির মতো তার চোখের সামনে ভেসে উঠল। কনফারেন্স রুমের সবাই অবাক হয়ে আহনাফের দিকে তাকিয়ে আছে। আহনাফ ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াল। তার চোখের দৃষ্টি একদম পাল্টে গেছে। সে বোকা আর অসহায় আহনাফ আর নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে এই কোম্পানির আসল মালিক, একজন রাগী আর ধারালো বিজনেসম্যান। শাট আপ, একদম চুপ থাকবেন সবাই। কারো মুখ থেকে আর একটা কথা বের হলে আমি তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আহনাফের এই ভরাটা রাগী কণ্ঠস্বর শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। চাচা ভয়ে 2 কদম পিছিয়ে গেলেন। রিনভি ফ্লোর থেকে মাথা তুলে আহনাফের দিকে তাকালো। সে বুঝতে পারলো তার এতদিনের চেষ্টা আজ সফল হয়েছে। আহনাফের স্মৃতি পুরোপুরি ফিরে এসেছে। তুমি এভাবে চিৎকার করছো কেন? তুমি তো একটা অপদার্থ। মিস্টার লতিফ, আপনি হয়তো ভুলে গেছেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। আমি আহনাফ চৌধুরী, এই কোম্পানির 51% শেয়ার হোল্ডার এবং লিগ্যাল ওনার। আর ফ্লোরে যে মেয়েটা পড়ে আছে সে আমার স্ত্রী। তাকে ছোঁয়ার স্পর্ধা আপনি কিভাবে পেলেন? তুমি মিথ্যা বলেছ। তুমি তো কিছুই মনে রাখতে পারো না। আমার সব মনে পড়ে গেছে মিস্টার লতিফ। 3 বছর আগে আপনি আমার গাড়ির ব্রেক ফেল করিয়েছিলেন আমাকে মেরে ফেলার জন্য, যাতে এই কোম্পানির পুরো দখল আপনি নিতে পারেন। কিন্তু উপরওয়ালার দয়ায় আমি বেঁচে যাই। শুধু আমার মেমোরি লস হয়েছিল, আর সেই সুযোগে আপনি কোম্পানির সব ধ্বংস করার প্ল্যান করেছিলেন। তুই এসব কি বলছিস আহনাফ? তোর চাচা তোকে মারার চেষ্টা করছিল। হ্যাঁ আব্বু, আর এই সত্যিটা শুধু একজনই জানতো, সে হলো রিনভি। রিনভি তখন আমার পার্সোনাল সেক্রেটারি ছিল। সে আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমার এই অসহায় অবস্থায় পরিবারের সবাই যখন আমাকে পাগল বলে দূরে সরিয়ে দিয়েছিল, তখন রিনভি ঢাল হয়ে আমার সামনে দাঁড়িয়েছিল। সে আমাকে বিয়ে করে এই কোম্পানির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল, শুধু আমাকে আর আমার কোম্পানিকে চাচার হাত থেকে বাঁচানোর জন্য। আহনাফের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। রিনভি ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আহনাফ রিনভির কাছে গিয়ে তাকে পরম আদরে তুলে ধরল। তার কপালের রক্ত নিজের রুমাল দিয়ে মুছে দিল। রিনভি আমার ব্রেনকে ট্রিগার করার জন্য ইচ্ছা করে এই রাগী বসের নাটক করত। সে আমাকে সবার সামনে বকা দিত, আমাকে কঠিন কঠিন কাজ দিত, যাতে কাজের প্রেশারে আমার স্মৃতি ফিরে আসে। সে নিজে সবার কাছে খারাপ সেজে আমাকে ভালো করার চেষ্টা চালিয়ে গেছে দিনের পর দিন। এতটা স্যাক্রিফাইস কেউ কারো জন্য করতে পারে না যতটা রিনভি আমার জন্য করেছে। এসব বানানো গল্প, আমি এসব বিশ্বাস করি না। আপনাকে বিশ্বাস করতে হবে না মিস্টার লতিফ। তৌফিক সাহেব, আপনি পুলিশকে কল করুন। চাচার সব দুর্নীতির প্রমাণ আমার পার্সোনাল লকারে রাখা আছে। আমি নিজে আজ ওনাকে পুলিশের হাতে তুলে দেব, আর আজ থেকে উনি এই কোম্পানির কোনো অংশে থাকতে পারবেন না। ইউ আর ফায়ার্ড। চাচার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে চাচাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। কনফারেন্স রুমের সবাই উঠে দাঁড়িয়ে আহনাফ আর রিনভির জন্য তালি দিতে লাগলো। আহনাফ রিনভিকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। রিনভির কান্নায় আহনাফের শার্ট ভিজে যাচ্ছে। তুমি এত বোকা কেন রিনভি? আমার জন্য তুমি এত অপমান, এত কষ্ট একা মুখ বুজে সহ্য করেছো, আমাকে একবারও বুঝতে দাওনি। আমি শুধু আমার সেই পুরনো আহনাফ স্যারকে ফিরে পেতে চেয়েছিলাম। আমি জানতাম একদিন তুমি ঠিকই ফিরে আসবে। আমার ভালোবাসা কখনো হারতে পারে না। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে তোমার চোখে আর এক ফোঁটা জলও আসতে দেব না। আজ থেকে এই কোম্পানির সিইও তুমিই থাকবে। আমি শুধু তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করব। এদিকে অফিসের সব ঝামেলা শেষ করে বিকেলে তারা সবাই একসাথে বাসায় ফিরল। বাসায় আসার পর পরিবেশটা অনেক ইমোশনাল হয়ে গেল। আম্মু দাদি রিনভিকে জড়িয়ে ধরে অনেক কাঁদলেন। তারা বুঝতে পারলেন রিনভি কতটা মহান একটা কাজ করেছে। আব্বু
আর আহনাফের মাথায় হাত রাখলেন। আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি নিজের ভাইকে চিনতে পারিনি। আর রিনভি মা, তুমি আমাদের পরিবারকে যে অপমান থেকে বাঁচিয়েছো তার ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি অনেক সময় আপনাদের সাথেও খারাপ ব্যবহার করেছি। আসলে কোম্পানিটাকে টিকিয়ে রাখার জন্য আমাকে ইচ্ছে করে রাগী হতে হয়েছিল। আজ থেকে এই বাড়িতে আমার বউকে কেউ আর একটাও খারাপ কথা বলতে পারবে না। ও এই বাড়ির সম্মান ও প্রমাণ করে দিয়েছে যে ও শুধু একজন ভালো বস নয়, একজন অসাধারণ বউও। রাতের বেলা আহনাফ আর রিনবি তাদের শোবার ঘরে একা। পুরো ঘরটা আজ খুব সুন্দর করে সাজানো হয়েছে। রিনবি আজ একটা লাল রঙের শাড়ি পরেছে। স্মৃতি ফিরে পাওয়ার পর আহনাফ আজ প্রথম রিনবিকে দেখছে, একদম তার পুরনো সেই দৃষ্টি দিয়ে। আহনাফ ধীর পায়ে রিনবির কাছে গিয়ে দাঁড়ালো। রিনবির লজ্জায় মাথা নিচু করে আছে। তুমি এখন আমাকে ভয় পাচ্ছ রিনভি? আমি কিন্তু তোমার সেই পুরনো বস নই যাকে তুমি দূর থেকে ভালোবেসে শুধু ভয় পেতে। আমি এখন তোমার স্বামী। আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি একদম আগের মতো হয়ে গেছো। আমার মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। এটা স্বপ্ন নয় রিনভি, এটা আমাদের সত্যি। তুমি নিজের জীবন বাজি রেখে আমাকে নতুন জীবন দিয়েছ। তুমি জানো, তুমি যখন আমাকে বকা দিতে তখন আমার খুব অভিমান হতো, কিন্তু রাতে যখন তুমি আমাকে আদর করতে তখন আমার সব অভিমান দূর হয়ে যেত। আমি রাতে তোমাকে আদর করতাম কারণ সারা দিনের বকা দেওয়ার পর আমার নিজের খুব কষ্ট হতো। আমি চাইতাম রাতের ওই সময়টুকু তোমাকে আমার সবটুকু ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে। তুমি আমাকে তোমার ভালোবাসায় পাগল করে দিয়েছো রিনভি। তুমি আমার সিনিয়র বউ, তুমি আমার বস, তুমি আমার সব। আহনাফ রিনবির কপালে একটা দীর্ঘ চুমু খেল। রিনবি চোখ বন্ধ করে সেই স্পর্শ অনুভব করতে লাগলো। আহনাফের হাত ধীরে ধীরে রিনবির শাড়ির আঁচল সরিয়ে দিল। রিনবির ফর্সা পিঠে আহনাফের আঙুলের ছোঁয়া লাগতে রিনবি কেঁপে উঠল। আহনাফ, আজ কিন্তু আমি তোমাকে কোনো বকা দেব না। আজ শুধু তুমি আমাকে ভালোবাসবে, একদম তোমার নিজের মতো করে। আজ আমি তোমাকে এতটাই ভালোবাসবো যে তুমি পুরনো সব কষ্ট ভুলে যাবে। আজ আমাদের নতুন করে সব শুরু করার রাত। আহনাফ রিনবিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। ঘরে নীল আলোয় রিনবিকে আজ পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী বলে মনে হচ্ছে। আহনাফ রিনবির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। তাদের এই চুমুটা আগের সব চুমুর চেয়ে আলাদা। এটা কোনো লুকোচুরি নেই, কোনো নাটক নেই, আছে শুধু দুইটা মানুষের নিখাত ভালোবাসা। রিনবি দুই হাত দিয়ে আহনাফের গলা জড়িয়ে ধরে তাকে আরও কাছে টেনে নিল। আহনাফের উষ্ণ স্পর্শে রিনবির সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। তুমি এত আবেদনময়ী কিভাবে রিনভি? তোমাকে যত দেখি আমার তৃষ্ণা ততই বেড়ে যায়। এই তৃষ্ণা মেটানোর জন্যই তো আমি এত বছর অপেক্ষা করেছি আহনাফ। তুমি আমাকে তোমার সবটুকু আদর দিয়ে পরিপূর্ণ করে দাও। এদিকে আহনাফের হাত রিনবির শরীরের প্রতিটা বাঁকে ভালোবাসার চিহ্নকে দিচ্ছে। রিনবি সুখের আবেশে চোখ বন্ধ করে শুধু আহনাফের নাম ধরে রাখছে। তাদের দুটো শরীর এক হয়ে একটা সুন্দর ভালোবাসার কাব্য রচনা করছে। এতদিনের সব বাধা বিপত্তির সব ষড়যন্ত্র আর তাদের এই ভালোবাসার কাছে হার মেনেছে। রিনবি জানে এখন থেকে আর তাকে একা লড়াই করতে হবে না। তার পাশে তার ভালোবাসার মানুষটা একদম পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আর আহনাফও জানে এই মেয়েটা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। অফিসে সে রাগে বসে ভেতরে ভেতরে এতটা রোমান্টিক আর এতটা ভালোবাসতে জানে, সেটা শুধু আহনাফই অনুভব করতে পারে। রাতের গভীরতার সাথে সাথে তাদের ভালোবাসার গভীরতাও বাড়তে লাগলো। এই রাত তাদের দুজনের সারা জীবনের জন্য একটা সুন্দর সকালের প্রতিশ্রুতি নিয়ে এলো।